যে আপনি বললেন চক্ষুদান মানে যে কারণে করা হয়, কিন্তু করা হয় কেন, কেন এত প্রয়োজন? অ্যাকচুয়ালি কর্নিয়া জনিত অন্ধত্বের পরিমাণটা প্রচুর, মানে 7 মিলিয়ন পিপল ইন ইন্ডিয়া প্রায় আর ডিসেবল, ভিজুয়ালি ডিসেবল ডিউ টু কর্নিয়াল প্রবলেম। কর্নিয়ার সমস্যার জন্য তারা প্রতি বছর প্রায় 1 লক্ষ কর্নিয়ার প্রতিস্থাপনের প্রয়োজন। আমরা শুনবো, শুধু আমরা দুজন শুনবো না, আমাদের লিসনাররা শুনবে। আর এই মুহূর্ত থেকে আমাদের ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছে, আমাদের ফেসবুকের দুটো পেজ থেকে লাইভ হচ্ছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং আপনাদের যে মতামত তার কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার মতামত লিখবেন। আমাদের সঙ্গে চিকিৎসক রয়েছেন, সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেবে। আপনার প্রশ্ন, আপনার মতামত আমরা পৌঁছে দেব। ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ দা। শঙ্কর বাগ মশারা হুগলি থেকে, বলুন প্রশ্ন। হ্যাঁ স্যারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আমার বাড়িতে কোনো বয়স্ক লোক আছে, ধরো হয়তো মানে অসুখে ভুগছে, সেই সময় হচ্ছে বাড়ির লোক চিন্তা করছে যে আমার বাড়ির লোক যে অসুখে ভুগছে সেই সময় যদি মরে যায়, মারা যান, সেই সময় তার বাড়ির লোক চিন্তা আছে যে তার চোখগুলো দান করতে যায়, কোথায় গিয়ে দান করবে সেইটা একটু যদি বলেন খুব ভালো হয়। নমস্কার। ওনার প্রশ্নটা খুব স্পেসিফিক। বাড়িতে যে মানুষ রয়েছেন তিনি প্রায় মুমূর্ষু, বাঁচবেন না, অথচ তিনি চক্ষুদান করতে চান, কোথায় গিয়ে করবেন? চক্ষুদান তো আমি যে প্রথমেই বললাম যে জীবিত অবস্থায় কারো চোখ তোলা হয় না। মৃত্যুর পরে এটা পরিবারের দায়িত্ব যে কাছাকাছি যে এই কর্নিয়া রিট্রিভাল সেন্টার বা যারা চোখ সংগ্রহ করেন মৃত্যুর পরে তাদেরকে খবর দাও। সেইটা যদি উনি করতে পারেন মৃত্যুর পরেই, ইমিডিয়েটলি মৃত্যুর পরে, তাহলে তারা তার বাড়ি পৌঁছে গিয়ে সেই কর্নিয়া তারা কালেক্ট করবে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনি বারবার বলছেন, মৃত্যুর পরে চোখ নেওয়া যায়, তার কর্নিয়াটা নেওয়া যায়, কিন্তু যে কোনো কেউ মারা গেলে তার কি চোখ নেওয়া যায়? মানে মৃত যে কোনো ব্যক্তির চোখ কি আমরা ব্যবহার করতে পারি? কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন বা সেক্ষেত্রে আমরা নিই না। সেগুলো মেনলি ধরুন কোনো HIV এফেক্টেড পারসন বা কোনো অন্য কোনো ইনফেকশাস ডিজিজ যেটা ডিসেমিনেটেড আছে, বা ধরুন কোনো ক্যান্সার যেগুলো ছড়িয়ে পড়েছে সারা শরীরে, এরকম কিছু কিছু হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত কিছু কিছু রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড আছে। তবে HIV থাকলে আমরা ট্রান্সপ্লান্ট করি না, আর কোনো ডিসেমিনেটেড ইনফেকশন থাকলে। আদারওয়াইজ যে কোনো মানুষেরই কিন্তু চোখ নেওয়া যায়। তাহলে চক্ষু নেওয়ার আগে কোনো রকম পরীক্ষা করা হয় না? না, কালেকশন যারা করেন তারাই ব্লাডটা নিয়ে নেন। কারণ চক্ষু দান ব্যাপারটাকে আমরা খুব একটা ডিসকারেজ করি না। কালেকশন করেন, ব্লাডটা কালেক্ট করেন। যদি হিস্ট্রিতে কোথাও লেখা থাকে যে না এই কারণে আগে থেকে প্রুফ হয়ে গেছে যে উনি এই কারণে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তারা ডিনাই করতে পারে যে না এনার কর্নিয়াটা নেওয়া যাবে না। আদারওয়াইজ সমস্ত মানুষেরই যখন চোখ তোলা হয় তার সাথে তার ব্লাড স্যাম্পেলও নেওয়া হয় এবং সেটাকে টেস্ট করে নেওয়া হয়, যাতে আমরা ডাবলি শিওর হয়ে যাই যে হিস্ট্রিতেও নেই, টেস্টেও পজিটিভ নয় কোনো, যেটা অন্য মানুষ যার চোখে লাগানো হবে। আমরা আরেকটা প্রশ্নে থাকবো। আপনি ব্লাড স্যাম্পেলের কথা বললেন, যখন চক্ষু দেওয়া হবে কাউকে, তার ব্লাড গ্রুপের সঙ্গে যে দিচ্ছে তার ব্লাড গ্রুপের কোনো মিল থাকা প্রয়োজন? না না, কর্নিয়ার ক্ষেত্রে এটা খুব সুবিধে, কারণ কর্নিয়াতে কোনো ব্লাড ভেসেলস নেই। সেজন্য এই যে আমরা টিস্যু টাইপিং করে বা এই করে যে অন্য অঙ্গের ক্ষেত্রে আমরা করি, কর্নিয়ার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না। যদি ভালো টিস্যু হয়, ভালো কর্নিয়ার হেলথ থাকে, তাহলে সেটাকে ব্যবহার করা যায় এবং রিজেকশনের চান্সেস কম হয়। রিজেকশন বাট মানে এই মিসম্যাচ রিজেকশনটা হয় না অন্য কোনো কারণ। আরেকজন আছেন কথা বলার জন্য। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বিজন স্ট্রিট থেকে সমীরণ ব্যানার্জি বলি। বলুন। আমি একটা সময় চোখে দেখতে পেতাম, 5 পাওয়ার চশমা ছিল, লাস্ট পাওয়ার ছিল -13 -80, কিন্তু আমার এখন বর্তমানে 64 রানিং বয়স। আমি প্রায় ব্লাইন্ড, লেফট সাইডে একেবারে দেখতে পাই না, রাইট হ্যান্ড সাইডে হালকা দেখি। তো আমার কি চোখে কোনো ভিসা লাগার সম্ভাবনা আছে?
ট্রিটমেন্ট করলে কি পেতে পারি? এটা তো অনেক বড়ভাবে প্রশ্নটা করলেন। হুম। আপনার চিকিৎসক যিনি আপনাকে দেখেন তার কাছেই এই উত্তরটা পাবেন, কারণ চোখটা পরীক্ষা না করে কি কারণে আপনার দৃষ্টিশক্তির ক্ষীণতা সেটাটুকু যদি আমরা না দেখে তো বলা যাবে না। কাজে আপনার চিকিৎসকের কাছেই আপনি এই ব্যাপারটা জানবেন যে আপনার কতটা দৃষ্টি ফেরার সম্ভাবনা আছে। আরেকজন আছেন সরাসরি কথা বলতে। হ্যালো। হ্যালো, নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি হাওড়া জেলা থেকে, বলুন। হাওড়া কুণা থেকে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন এবং আমার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা নেই। তো চক্ষুদান সংক্রান্ত আলোচনাটি আমার খুব ভালো লাগছে। এখন চক্ষুদান পক্ষ পালন হচ্ছে এবং আমি মনে করি আমার মতো যে বা যারা দৃষ্টিহীন আছে, যাদের দৃষ্টি শক্তি ফিরে আসার সম্ভাবনা আছে মোটামুটি, তারা যদি চোখ পায় তাহলে বহু মানুষের, আমার মতো বহু দৃষ্টিহীনরা দৃষ্টিশক্তি ফিরে পাবে। এবং আমার প্রশ্নটি হচ্ছে যেটা, আমি একজন গ্লোকোমার পেশেন্ট, আমার ঠান্ডা সেক, লেজার ট্রিটমেন্ট অনেক কিছুই হয়েছে। তো এখন আমি ভালো আছি। আমি 65 মিনিট করে দৈনিক অনুলোম বিলোম করি আর ওম মন্ত্র জপ করি। তো আমার প্রশ্ন হচ্ছে, এইটার ফলে আমার চোখে যন্ত্রণাটা কি কম আছে বা প্রেশারটা কি নিয়ন্ত্রণে আছে? আমি এটা জানতে চাইছি, এটা কি কোনোভাবে কাজ করতে পারে গ্লোকোমা রোগের ক্ষেত্রে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। না, এটা তো কোনো সায়েন্টিফিক মানে এক্সপ্লেনেশন আমরা দিতে পারবো না, তবে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রক্ত সঞ্চালন বাড়ায়, হুম। তাতে অনেক ধরনের ব্যথার উপশম হয়, সেভাবে আপনি ভাবতে পারেন। তবে আপনার যে ডাক্তারি চিকিৎসা যেগুলো হয়েছে সেগুলোতেই আপনি ভালো আছেন। আপনার যে ক্রায়োথেরাপি হয়েছে, আপনার যে অ্যান্টি গ্লোকোমা মেডিকেশন দিচ্ছেন, সেগুলোতেই আপনি ভালো আছেন। ওটা আপনার অ্যাডিশনালি হয়তো আপনাকে হেল্প করছে। সত্যব্রত দত্ত জয়শ্রীপাক বেহালা থেকে ফেসবুকে প্রশ্ন করেছেন, আমার দুই চোখেই ফেকো হয়ে গেছে, আমি কি চক্ষুদান করতে পারি? অবশ্যই পারেন, যদি আপনার কর্নিয়ার হেলথ খারাপ না হয়ে থাকে এবং আপনি যদি খুব ভালো দেখেন আপনার ফেকো অপারেশনের পরে, তাহলে অবশ্যই আপনি দিতে পারেন চোখ। আরো একটা প্রশ্ন, এই যে যিনি ফোন করেছিলেন তিনি বলছিলেন, আমার প্রশ্নটা শুনতে শুনতে আরো একটা প্রশ্নের উদ্বেগ হলো। সেটা হচ্ছে যে চক্ষু তো দান করি আমরা, কাদের কে চক্ষু দিলে তাদের দৃষ্টি ফেরার সম্ভাবনা আছে? কারণ এই যে চক্ষু যারা দেখতে পাচ্ছে না, দৃষ্টিহীন যারা, তাদের তো নানান ক্যাটাগরি আছে, কিন্তু কোন ধরনের মানুষকে চোখ দিলে তারা আবার দেখতে পাবে? আমার মনে হয় আমি একটু ছবিতে আপনাদের এক্সপ্লেন করে দিই যে অ্যাকচুয়ালি কি করা হয় হুম। চক্ষুদানে। মানে এই পার্টটা যেটা ইম্পর্টেন্ট, সেটা এই সামনের যে অংশটা ঘড়ির কাঁচের মতো, হুম। সেটাকে কর্নিয়া বলা হয়। কোনো কারণে যদি এই কর্নিয়াটা অস্বচ্ছ হয়, কোনো কারণে, মেন কারণ ইনফেকশন, মানে কর্নিয়াল আলসার, আঘাত, কোনো দুটো চোখেই আঘাত লাগলো, রোড অ্যাক্সিডেন্ট বা বাজি ফাটাতে গিয়ে ফেটে গেল কর্নিয়াতে আঘাত। এছাড়া কিছু জেনেটিক ডিসঅর্ডার্স আছে যেগুলো ছোট থেকেই তাদের কর্নিয়াতে সংক্রমণ। এবং আরেকটা ইম্পর্টেন্ট, উনি যে প্রশ্নটি করলেন যে আমি কর্নিয়া দিতে পারবো কিনা, আমার ফেকো হয়ে গেছে, পোস্ট ক্যাটারাক্ট সার্জারি কোনো কমপ্লিকেশনের জন্য তার কর্নিয়াটা খারাপ হয়েছে, এই সমস্ত মানুষের ক্ষেত্রেই কেবল এই যে ডোনেটেড কর্নিয়া, চক্ষুদানের যে কর্নিয়াটা আমরা পাই, সেটা কাজে লাগবে। এবং পুরো চোখটাকে কিন্তু কোনোভাবেই ট্রান্সপ্লান্ট করা যায় না, যে পুরো অংশটাকে আমি ট্রান্সপ্লান্ট করে দিলাম, শুধু এই অংশটা করা যায়। আর এই যে সাদা যে স্ক্লেরা, সেটা আমাদের ব্যাংক স্ক্লেরা, কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। এছাড়া কিন্তু কোনো অংশই আর কাজে লাগে না। বাকিটা মেডিকেল রিসার্চ, ছাত্র পড়াতে, কোনো রিসার্চ ওয়ার্ক করতে, এই যে ডোনেটেড আই যদি ফুল গ্লোব নেওয়া হয়, সেগুলোকে আমাদের কাজে লাগে তখন, মানে চিকিৎসা শাস্ত্রের রিসার্চের কাজে লাগে। যারা জন্ম থেকে অন্ধ আছেন তাদের কি দৃষ্টিশক্তি ফিরতে পারে চোখ পেলে? জন্মান্ধ ব্যাপারটা তো অনেক বড় ব্যাপার। যদি কর্নিয়া জনিত অন্ধত্ব থাকে তাহলে এই কর্নিয়া গ্রাফটিং এর চান্সেস আছে। যদি আপনার অপটিক নার্ভ ডিসঅর্ডার থাকে, যদি রেটিনার সমস্যা থাকে, তাতে অন্ধত্ব হয়, সেক্ষেত্রে কিন্তু আই ডোনেশনের কোনো রোল নেই। একমাত্র এই সামনের কাঁচের মতো যে স্বচ্ছ অংশটা, আমি মানে আমার যারা পেশেন্ট থাকে তাদের আমি ঘড়ির কাঁচের উদাহরণ দিই। আপনার ঘড়ির কাঁচটা ঘষে গেছে, অস্বচ্ছ হয়ে গেছে, আপনি কাঁচটা পাল্টাতে পারবেন, ভিতরের যন্ত্রটা খারাপ হলে কাঁচ পাল্টে তো লাভ হবে না।
মনে হচ্ছে কাঁচ পাল্টানোটা। এটা হচ্ছে কর্নিয়া গ্রাফটিং, হচ্ছে স্বচ্ছ যে অংশটা আমাদের সেটিকে পাল্টে ফেলাটাই কর্নিয়া গ্রাফটিং, এবং এটা মৃত মানুষের থেকে রিট্রিভ করার পরে সেটাকে ব্যাংকিং করা হয়, সেটা অনেক প্রসেস আমরা আছে, সেসব আপনি জায়গায় পরে আসবে। ক্যাটারাক্টের কথা বলছিলেন যে ক্যাটারাক্ট হলেও সে কর্নিয়া বা চক্ষু দান Operation, করতে পারবে। cataract কিন্তু operation হয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই সে কি চক্ষু দান করতে পারবে? অবশ্যই তার কর্নিয়ার হেলথ ভালো থাকতে হবে। আচ্ছা, আরেকজন আছেন 22488085 সরাসরি কথা বলতে। নমস্কার। হ্যাঁ, কথা বলুন। না, কোনো কারণে তার কথা শোনা যাচ্ছে না। আমরা আমাদের বন্ধুদের অনুরোধ করব, যারা আমাদের অনুষ্ঠান লাইভ দেখছেন তারা ফেসবুকে এসে বক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992, তার 22488085 বলা রয়েছে। সরাসরি আমাদের অতিথি ডাক্তার সৌরভ সান্যালের সঙ্গে কথা বলার জন্য। বলতে বলতে ফোন ব্লিঙ্ক করছে, তার মানে সরাসরি কথা বলতে কেউ আছেন। কে আছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, নমস্কার, আমি হাওড়া কদমতলা থেকে সুজিত দাস কথা বলছি। বলুন বলুন। আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করছি যে যে ব্যক্তির কাছে চোখটা নেওয়া হবে এটা কতদিন পর্যন্ত সংরক্ষণ রাখা যায় এবং কতক্ষণের মধ্যে এটা মানে ট্রান্সপ্লান্ট করা যায়? আমার এই দুটো প্রশ্ন আছে। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। এক, কতক্ষণের মধ্যে সংগ্রহ করতে হয়, সেটা একটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি মৃত্যুর পরে কতক্ষণের মধ্যে চোখটা সংগ্রহ করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে সেইটা আই ব্যাংকে কতদিন রাখা যায়। এই দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর দিই যে 4 থেকে 6 ঘন্টার মধ্যে আমাদের দেশের যা টেম্পারেচার তার মধ্যে সংগ্রহ করতে পারলেই ভালো। কিছু কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা সাবসিকুয়েন্টলি আলোচনায় বলবো যে কি করা উচিত মৃত্যুর পরে, কিভাবে আপনি আই ব্যাংকে খবর দেবেন, যে সময়টা আপনার অপেক্ষা করছেন এই কর্নিয়া তুলে নেওয়ার, সেই সময়টা আপনার কি কি করা উচিত, সেগুলো আমরা পরে আসছি। আর বলুন। দ্বিতীয়টা যেটা উনি প্রশ্ন করলেন যে কতদিন রাখা যায়, এটা ডিপেন্ড করে আই ব্যাংকের তাদের ফেসিলিটির উপরে। যে কিছু মিডিয়া আছে যেগুলো লং টার্ম স্টোরেজ করা যায়, আবার খুব অত্যাধুনিক ক্রায়ো প্রিজার্ভেশন করা যায়, যেখানে খুব ঠান্ডার মধ্যে কর্নিয়াটাকে রেখে দেওয়া যায়। আর আইডিয়ালি আমরা যা নর্মালি যা দেখি তাতে উইদিন 72 আওয়ার্সই ব্যবহার করতে পারলে কর্নিয়াটা যদি কাউকে ট্রান্সপ্লান্ট করা যায় ভালো হয়। মানে সংগ্রহ করার 72 ঘন্টার মধ্যে বসিয়ে দিতে পারলে ভালো। আর যদি আপনার খুব অত্যাধুনিক আই ব্যাংক থাকে, সেখানে প্রলং পিরিয়ড 6 উইকস আরো বেশিও রাখা যায়, ডিপেন্ডিং অন কিভাবে আপনি রাখছেন। আপনি অনেকবার আই ব্যাংকের কথা বলছেন, আই ব্যাংক আসলে কি? আই ব্যাংক হচ্ছে একটি সংস্থা, যে কোনো মানে বড় আই হসপিটালের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভাবে তারা তৈরি থাকে, সেই হসপিটালের দায়িত্বেই থাকে। সেখানে এই টিস্যু কালেকশন, প্রসেসিং, স্টোরেজ, এই 3টে জিনিসের প্রপারলি করা হয়। কারণ এই টিস্যুটা যখন কালেক্টেড হয়ে আসে তখন সেটা তো স্টেরাইল থাকে না। এবার তাকে স্টেরাইল এনভায়রনমেন্টে নিয়ে এসে স্টেরাইল মিডিয়া বা একটা সলিউশনের মধ্যে তাকে প্রিজার্ভ করা হয়, এবং সেটাকে প্রপারলি, এই যে বললেন কতদিন রাখা যাবে, এই যে পদ্ধতিটা, এবং কার টিস্যু, এই ব্লাডের যে টেস্ট, তার রিপোর্ট, কাকে দেওয়া হবে, এই পুরো অ্যাক্টিভিটিটা যারা করেন তারা হচ্ছেন আই ব্যাংক স্টাফস। ডাক্তাররা থাকেন, স্টাফরা থাকেন, এবং তারা সবাই ট্রেন। তা নাহলে আপনি কর্নিয়া আই ব্যাংক চালাতে পারবেন না। এবং এর গভর্নমেন্ট লাইসেন্স লাগে। হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট অনুযায়ী গভর্নমেন্ট লাইসেন্স দেয় তাদের। যে কোনো হসপিটালে কিন্তু কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যায় না আনলেস ইউ হ্যাভ HOTA, হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন লাইসেন্স আছে। ওই জায়গাটাতেও আসবো যে কাদের মাধ্যমে কিভাবে হয়। কিন্তু 22488085 কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কথা বলুন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপে একজনের ফোন প্রশ্ন আছে। জয়ন্ত রায়, দাসপাড়া, রাধা হাউসিং, কলকাতা 152 থেকে বলছেন, ধরুন আমার পরিবারের কেউ যদি চক্ষুদান করে, পরবর্তীতে আমার পরিবারের কেউ যদি অন্ধ হয়ে যায় কোনো কারণবশত, তাহলে আমার পরিবারের সেই ব্যক্তি ফ্রি চক্ষু পেতে পারে? চক্ষুদানের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে বাড়ির কনসেন্ট থাকতে হবে। যারা সেই সময় থাকবেন, নিকট আত্মীয়ের কনসেন্ট থাকতে হবে, প্রপার কনসেন্ট ফর্মে সাইন করতে হবে। এবং এটা আই ব্যাংকের দায়িত্ব হচ্ছে কাকে এই চোখটা দেওয়া হলো সেটা ডিসক্লোজ হবে না। কার চোখ কাকে দেওয়া হলো এটা ডিসক্লোজ হবে না। ঠিক।
আমি এখানে একটু ছোট্ট খুব অনেক সেলিব্রিটিরা চক্ষুদান করেছেন। হুম হুম এবার কেউ যদি বলেন যে আমি ওনার চোখটা পেয়েছি, হুম হুম। সেটা তার বলার কথা নয়, এবং আই ব্যাংকেরও তাকে ইনফর্ম করার কথা নয় যে আপনি অমুক সেলিব্রিটির চোখ পেয়েছেন। সো এইটা আপনি আপনার বাড়ির লোকের ক্ষেত্রে আপনি আপনার কোনো আলাদা দাবি থাকবে না হুম। যে আমি একবার দিয়েছিলাম বলে ব্লাড ব্যাংকের মতো কার্ড হবে না, ডোনার কার্ড হবে, কিন্তু তাতে আপনার যদি প্রয়োজন হয় যে আপনি প্রেফারেন্স পাবেন, সেটা ইউজুয়ালি হয় না। আমি এখানে একটু কথা বলি, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে রোটো যেমন গোটাটাকে কন্ডাক্ট করে থাকেন, অর্থাৎ তার একটা ধারাবাহিকতা থাকে যে যাদের এই রেটিনা, যেমন চোখের ক্ষেত্রে যাদের রেটিনার প্রয়োজন আছে, কর্নিয়া তার এই কর্নিয়ার প্রয়োজন আছে, তাদের কাছে সেই লিস্টটা আপনাদের কাছে থাকবে অবশ্যই, এবং সেই সিকোয়েন্সেই পাবেন কি? ইয়েস। এটা প্রথম প্রেফারেন্স দেওয়া হয় যারা বাইল্যাটারালি ব্লাইন্ড, যাদের আচ্ছা। দুটো চোখেই খারাপ হয়ে গিয়েছে এবং অন্ধত্বটা আর কিছু নয়, মানে অন্য কোনো কারণে নয়, শুধু কর্নিয়াল ব্লাইন্ডনেস, আচ্ছা। তারা হচ্ছেন ফার্স্ট প্রেফারেন্স। এবং কত বয়স, কারণ এটা একটা জিনিস এখানে যখন আলোচনায় এলো, আমি একটা কথা বলি, এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা যুক্ত আছে। একে বলা হয় ড্যালি, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। কোন বয়সে মানুষটা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তার বেঁচে থাকার সময়টা যদি নেক্সট 50 বছর হয়, আমাদের তাকে আগে প্রেফারেন্স দিতে হবে। যদি বৃদ্ধ হলে তার গুরুত্ব কম না, সেরকম কোনো মানে ক্রাইটেরিয়া নেই, কিন্তু আপনার কাছে যদি প্রচুর কর্নিয়া থাকে আপনি সবাইকে দিন, কিন্তু আপনি কাকে প্রায়োরিটাইজ করবেন, কাকে আগে দেবেন, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইম্পর্টেন্স দিই যে মানুষটা কর্মক্ষম মানুষ, হঠাৎ দৃষ্টি হারিয়েছে, তাকে আগে দেব। একটা চোখে দেখেন, একটা চোখে কর্নিয়া, তাকে পরে দেব। এইভাবে কিছু কিছু ট্রায়াজিং করা হয়, সেটা আই ব্যাংক যারা কর্নিয়া ডোনেশন করেন তাদের কাছে যা লিস্ট থাকে, সেক্ষেত্রে তারা প্রায়োরিটি 1, 2, 3 করে তারা লিস্ট করে রাখেন, আচ্ছা। এবং সেভাবেই তারা কল করেন। যখন অনেক কর্নিয়া এসে যায় তখন সেকেন্ড প্রায়োরিটির লোককেও তারা দেন, আবার যখন অনেক কর্নিয়া নেই, একটাই এসেছে, তখন যার সবচেয়ে বেশি প্রয়োজন তাকে কল করেন। আরেকজন আছেন 22488085। হ্যালো, নমস্কার, নমস্কার। আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি, বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার জানাই। নমস্কার। আমি একটা প্রশ্ন আছে। ধরুন কোনো ব্যক্তি হাই পাওয়ার চশমা ব্যবহার করেন, বা মাইনাস পাওয়ার হতে পারে, প্লাস পাওয়ার হতে পারে, তার কর্নিয়াকে নেওয়া যেতে পারে? অবশ্যই, অবশ্যই। আর একটা প্রশ্ন হচ্ছে, যারা হয়তো একটু একটু পুরোপুরি ট্যারা, হ্যাঁ, হয়তো তাদের করণীয় কি, কর্নিয়া কি কাজে লাগতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই লাগতে পারে। আপনার চোখের গঠন ঠিক থাকতে হবে, কর্নিয়াটা সুস্থ থাকতে হবে। অসুস্থ কর্নিয়া অন্য একটি অসুস্থ কর্নিয়ার উপর বসানো যায় না। সেজন্য আপনার বাকি যাই থাক, পাওয়ার থাক, রেটিনায় প্রবলেম থাক, যাই থাক, আপনার ছানি অপারেশন হয়ে গিয়ে থাক, আপনার কর্নিয়া যদি ঠিক থাকে, আপনার চোখ টেরা থাক, আপনি কম দেখেন, কোনো অসুবিধা নেই, কর্নিয়ার হেলথ ঠিক থাকতে হবে, তাহলেই সেটা আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো। বন্ধু আছেন, সরাসরি যাবো। হ্যালো, হ্যালো, বলুন। স্যার আমি রাজকুমার ইসলাম বলছিলাম, হ্যাঁ, বলুন। নদিয়া কৃষ্ণ অবস্থিত। তো আমি বলতে চাইছি যে আমার চোখের সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে, হাড়মুখে ছিল, হাড়মুখে ক্ষয় লেগে আমি 7 বছর বয়স থেকে চোখে দেখতে পেতাম না, অপারেশন করে লেন্স লাগিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি, মানে কিছু কি করা যাবে, মানে এটাই আমি বলতে চাইছি। প্রশ্নটা বোধহয় ঠিক আমাদের আজকের টপিক অনুযায়ী। না, হ্যাঁ, না, এবং উনি বলেছেন যে ছোটবেলা থেকে চোখে দেখতে পান না, পরে এবার লেন্স লাগিয়েছেন, তাহলে কি লেন্স লাগালে কি চোখে দেখতে পাবেন? এটা তো পেশেন্ট না দেখে কি সমস্যা, এটা আজকের আমাদের এর বাইরে, আলোচনার বাইরে এটা। সিদ্ধার্থ ভট্টাচার্য প্রশ্ন করেছেন, আমি যদি চক্ষুদান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে যে কোনো আই ব্যাংকের প্লেজ কার্ড পাওয়া যায়, সেই কার্ড ফিল আপ করে সেটাকে জমা দিতে পারেন। তারা প্লেজ কার্ড রাখেন, আপনার ফোন নাম্বার দিতে হবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা উইলের মতো আপনার পরিবারকে বলে যেতে হবে, কারণ আমরা বহু ক্ষেত্রে আমি আমার এই সময় দেখেছি যে আমার পাড়া প্রতিবেশীতেই কেউ মারা গেছেন, তারা ছেলে চাইছে, মেয়ে চাইছে না, স্ত্রী চাইছেন দিতে, বাকি পরিবারের অন্যরা চাইছেন না।
তো আপনার পরিবারকে প্রথমে এটা মানতে হবে যে হ্যাঁ, মৃত্যুর পরে চোখটা দান করা হবে। এইটা থাকলে আপনি প্লেজ করুন আর না করুন, তাহলেই কিন্তু আপনাকে আই ব্যাংকে আপনি খবর দেবেন, এবং আই ব্যাংকের লোক এসে যারা কর্নিয়া রিট্রিভ করেন, আই ব্যাংক না থাকলেও রিট্রিভ করে তারা আই ব্যাংকে পাঠান। এভাবে ট্রেন্ড বহু এনজিওস কাজ করেন সারা ভারতবর্ষ জুড়ে, সারা পশ্চিমবঙ্গেও অনেকে আছেন। তো তারা কালেক্ট করে নেবেন, কিন্তু প্লেজ করতে পারেন আপনি লিখিতভাবে। অনেক সময় দেখবেন কোনো একটা অনুষ্ঠানে এরকম রক্তদানের সাথে অনেকে প্লেজ করলেন বটে, সেই কার্ডটা তাদের কাছে রাখা হলো, কিন্তু সঠিক সময়ে আই ব্যাংকে খবরটা গেল না। সেজন্য মেন হচ্ছে আপনার পরিবারকে বলে রাখতে হবে, আমাদের সবাইকেই বলে রাখতে হবে যে আমি এইটা করতে চাই, সেইটা মানতে হবে আর কি। ফোনে আরেকজন আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কুমার চ্যাটার্জি বলছি। বলুন। নমস্কার। বলুন। হ্যাঁ, আমি বলছি যে কারা চোখ দান করতে পারে এবং কোন বয়স থেকে কোন বয়স অব্দি চোখ দান করা যায়, এই আমার প্রশ্ন ছিল। যে কোনো বয়সেই করা যায়, শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সেই করা যায়। আমি বারবার যেটা জোর দিচ্ছি যে আপনার চোখের অন্য রোগ থাকলেও আপনার কর্নিয়া যদি ঠিক থাকে তো, এবং আপনার মানে যিনি মারা গেছেন তার এমন কোনো রোগে মারা যাননি যেটা যারা রেসিপিয়েন্ট হবেন তাদের মধ্যে ছড়াতে পারে, এই দুটো ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে তাহলে যে কোনো মানুষই চোখ দান করতে পারেন। আমরা এই আলোচনায় থাকবো, তবে এখন ঠিক আমরা একটা সংবাদ বিরতিতে যাব 10টার সময়, 10:10 ফিরবো। আমাদের যে ফেসবুক পেজে লাইভ হচ্ছে, এই লাইভটায় আমরা থাকবো। যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের সঙ্গে থাকবেন, আর যারা আমাদের রেডিওতে শুনছেন তারা ফিরে আসবেন 10:10। সাথী রায় ফেসবুকে প্রশ্ন রেখেছেন, হোয়াট ইজ মেন্ট বাই কর্নিয়া হেলথ, কাইন্ডলি ডিসকাস। কর্নিয়াটা হচ্ছে আমাদের চোখের সামনে যে স্বচ্ছ অংশটা, সেটা কর্নিয়া। এবার কর্নিয়ার অনেক লেয়ার্স আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা লেয়ারেরই কিছু কিছু ফাংশন আছে। তো প্রত্যেকটা লেয়ারই আমাদের 5টা লেয়ার আছে সেভাবে বলতে গেলে, বা 6টা লেয়ার এখন বলা হয়। প্রত্যেকটা লেয়ারের যে কোষ বা যে প্রোটিন স্ট্রাকচার, এগুলো সঠিক যদি থাকে তাহলেই সেই কর্নিয়াটা হেলদি কর্নিয়া বলা হয়। ধরুন আঘাত লেগে আপনার চোখটা, আপনার যে মানুষটি চক্ষুদান করবেন তারও একটা কর্নিয়ার উপরে একটা দাগ হয়ে আছে, তো সেই কর্নিয়াটা নিয়ে গিয়ে আমার বসানো সম্ভব হবে না। এখন আধুনিক চিকিৎসা কর্নিয়া গ্রাফটিং এ অনেকগুলো অ্যাডভান্টেজ এসেছে। পুরো কর্নিয়াটা না বসালেও তার কিছু কিছু লেয়ার বাই লেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় এখন। আগে আমরা অপটিক্যাল যে ক্যারোটোপ্লাস্টি বা পেনিট্রেটিং ক্যারোটোপ্লাস্টি বলতাম, তাতে ফুল থিকনেস কর্নিয়াটা পুরো তুলে ফেলতাম। আমি যদি এখানে একটু দেখাই, এইটা যদি ছবি আপনি দেখতে পান তাহলে এই অংশটা হচ্ছে কর্নিয়া চোখের, এটার স্বচ্ছতাটা দরকার। এটা সাদা হয়ে গেছে, আমরা এটাকে তুলে ফেলবো, সরিয়ে ফেলবো এর অংশ। এক্স্যাক্টলি পুরোটাই তো তোলা যায় না, একটা রিম রাখতে হয় কার সাথে কার জোড়া হবে, তো সেটা তুলে ফেলবো। আবার একটা স্বচ্ছ কর্নিয়া যেটা মৃত মানুষের চোখ থেকে আমরা কালেক্ট করেছি সেটাকে এখানে প্রতিস্থাপন করব। তো এবার যেটা প্রতিস্থাপন করা হবে সেই কর্নিয়াটার যদি কোনো ডিজিজড কর্নিয়া হয় তাহলে তো লাভ হবে না। সেই জন্যই আমি বললাম যে কর্নিয়া হেলথ মানে হচ্ছে তাই, যে আপনার কোনো রকম কোনো ডিজিজ কর্নিয়া নয়, আপনার এন্ডোথেলিয়াম যেটা আমাদের কর্নিয়াল ফাংশন, এই যে ক্ল্যারিটিটা মেনটেন হচ্ছে, স্বচ্ছতাটা মেনটেন হচ্ছে, তা সেইটার জন্য যেটা মেন দায়ী সেটা হচ্ছে একদম ভেতরের যে লেয়ার এন্ডোথেলিয়াম, তার সংখ্যা, কোষের সংখ্যা কত, এগুলো সমস্ত ট্রান্সপ্লান্টের আগে আমাদের পরীক্ষা করে দেখা হয় যে এই কর্নিয়াটা কতটা হেলদি, কতটা কাজে দিতে পারে। যদি খুব কম এন্ডোথেলিয়াল কাউন্ট হয় সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করার পরে আরও এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে তখন সেই ট্রান্সপ্লান্টটা কাজে লাগবে না। আবার খুব ইয়াং পেশেন্ট, প্রচুর এন্ডোথেলিয়াল সেল কাউন্ট, তাদের কর্নিয়া কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এইটাই কর্নিয়ার হেলথের কথা আমি বোঝাতে চাই। কর্নিয়ার ট্রান্সপ্লান্টেশনে এটা কি হতে পারে যে দিচ্ছেন তো মৃত মানুষ, আর যাকে দেওয়া হচ্ছে তার চোখের যে গঠন সেটা বদলে যেতে পারে? মানে আমরা এই যে বলি পটল চেরা চোখের, না, খুব সুন্দর, একমাত্র ওইটুকুই তো ট্রান্সপ্লান্ট করা হয়, সামনের যে কাঁচের অংশটুকু, চোখের পাতা বা সাদা অংশ বা ভিতরের যে কালো মণির যে অংশ বা ক্যাটারাক্ট মানে যেটা লেন্স, আমাদের হিউম্যান লেন্স, কোনোটাই তো টাচ করা হয় না।
ঠিক আছে, এক্ষেত্রে শুধু কর্নিয়াটুকু, তাতে কোনো ডিসফিগারমেন্টের ব্যাপার নেই। কর্নিয়ার হেলথের কথা বলছি, কিন্তু কি করলে কর্নিয়ার হেলথ ভালো থাকবে? এটা তো আপনার আপনার গঠন, এটা তো আর আলাদা করে কিছু হেলথ ভালো যত্ন রাখা নেওয়ার ব্যাপার না, আলাদা করে কোনো যত্ন নেওয়ার ব্যাপার নেই এক্ষেত্রে। কিছু 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 ওষুধ এবং কিছু কিছু রোগ কর্নিয়ার হেলথকে খারাপ করে, সেগুলো তো অনেক ডিটেল, সেগুলো আমার মনে হয় এখানে অতটা মেডিকেল টার্মিনোলজি আলোচনা করার মতো জায়গায় নেই। তো এটাই বক্তব্য। আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, থাকি দিল্লিতে, বাড়ি বাংলায়, কোথায় ডোনেশন করলে সুবিধা হবে? এটা তো খুব ট্রিকি প্রশ্ন আমি বলবো। হুম। মানে আপনার মৃত্যু কোথায় হবে তার উপর ডিপেন্ড করছে। আপনার দিল্লিতে থেকে যদি মৃত্যু হয়, দিল্লিতে ডোনেট আচ্ছা, করতে হবে। এখানে একটা কথা, তার অঙ্গীকারটা যদি ধরা যাক দিল্লিতে করা রইল, হুম। বা এরকম এক শহরে করা রইল, এবং তার কাছে সে অঙ্গীকার পত্রটা রইল, হুম। কিন্তু অন্য কোনো শহরে শুনুন, অঙ্গীকার পত্র থাক আর না থাক, মানুষের মৃত্যুর পরে যদি পরিবার এটাতে ডোনেশনে সম্মতি দেন, কনসেন্টে সাইন করেন এবং সবাই সম্মত হন, একজন বলছেন আর একজন বলছেন না, এটা করলে অসুবিধা হয় যারা কালেক্ট করতে যায়, কনসেনসাস থাকে। কনসেনসাস থাকবে। পারিবারিক যদি থাকে, যে কোনো জায়গায় প্লেজ করা থাক আর না থাক, নিয়ারেস্ট আই ব্যাংকে খবর দিলে তারা অবশ্যই এসে আপনার কর্নিয়া কালেক্ট করবে। বিশ্বজিৎ চক্রবর্তী প্রশ্ন রেখেছেন, যে পরিমাণ কর্নিয়া সংগ্রহ করা হয় তার শতকরা কত ভাগ কাজে লাগে? এটা ডিপেন্ড করছে যে মানে কখন খবর দিয়েছেন বা কিছু, তবে বেশিরভাগ কর্নিয়াকেই কাজে লাগানোর চেষ্টা করা হয়। যদি এই 72 ঘন্টার মধ্যে আমরা বলি প্রাইমারি যেটা ট্রান্সপ্লান্ট করি, মানে ব্যাংকড কর্নিয়া অনেক দিন পরে তো অনেক ব্যবহার হয়, কিন্তু এই যে শুরুতেই পাওয়ার পরে যে ফ্রেশ কর্নিয়া যে ট্রান্সপ্লান্ট, সেটা অনেকটাই হয়, যদি না নষ্ট হয়ে যায় কারিগর। তো এমন জায়গায় থেকে কর্নিয়া কালেক্ট হয়েছে, প্রপারলি প্রিজার্ভ হয়নি, হ্যাঁ, এই যে ট্রান্সপোর্টেশনের জায়গাটাতে নষ্ট হয়েছে, এরকম যদি না হয় তাহলে মোস্টলি কাজে লাগানো হয়। বেশ, মানে ওয়েস্টেজের সম্ভাবনাটা কম যেহেতু আছে। ওয়েস্টেজ তো হয়, কারণ আপনি কতক্ষণ বাদে সেটা আই ব্যাংকে এলো, আই ব্যাংক কতক্ষণ বাদে সেটাকে প্রিজার্ভ করলো, এগুলো তো সব একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, এটা তো সব খুব সহজে হয় না। সেজন্য এখন একটা যেটা করা হয় সেটা হচ্ছে HCRP, হসপিটাল কর্নিয়া রিট্রিভাল প্রোগ্রাম, এবং সেখানে গ্রিফ কাউন্সিলর থাকে, তারা প্রপারলি ট্রেন্ড, তারা হসপিটালে মৃত্যুর পরে তারা ওই গ্রিফ কাউন্সিলররা কথা বলে, তাদেরকে মোটিভেট করেন যে আপনারা দিন। তো সেক্ষেত্রে কর্নিয়াগুলো যদি কালেক্ট করা যায় ফ্রম হসপিটালস, তাহলে অনেক বেশি তার ইউটিলাইজেশন হয়। আর যদি সে অনেক প্রত্যন্ত গ্রামে কেউ মারা গেছেন, তাকে কালেক্ট করতে যেতেই তার অনেক সময় লাগলো, আনতে আরো সময় লাগলো, এই কর্নিয়াগুলো অনেক সময় ব্যাংকে পৌঁছানোর সময় দেখা যায় যে সেটা হয়তো অপটিক্যাল প্রপার্টি, যেখানে আমরা দেখার জন্য যেটা বলছি, ফেরাও আলোর কথা বলছি, সেটাতে কাজে লাগলো না, কিন্তু অন্যরকম কোনো ট্রান্সপ্লান্টের টিস্যুটাকে আমরা ব্যবহার করতে পারি। বেশ, আমাদের একটা কনসেপ্ট রয়েছে যে চক্ষুদান মানে পুরো চোখ, এবং যেটা হয় যে আমরা যে ধরনের সংস্কারের মধ্যে আমাদের জীবনটাকে চালাই, তখন মনে হয় যে আমার প্রিয় মানুষটি বাবা তার গোটা চোখটা তুলে নিয়ে চলে যাবে, ওর একটা বিভৎস দেখতে লাগবে, মুখটা একটা বিকৃতি তৈরি হবে, এসবের দরকার নেই। হয়তো জীবদ্দশায় তিনি অঙ্গীকার করেছেন, তখন হয়তো আমরা কনভিন্সড হয়েছি, কিন্তু তারপরে ওই রকম একটা ধারণা করিনি। এই যে ধারণাটা, এই যে একটা বিভ্রান্তি, এইটাকে কি করে দূর করা? না, এটা ধারণাটা সঠিক নয়, কারণ মোস্টলি এখন যে কর্নিয়া কালেক্ট করা হয়, আমি যে দেখালাম আপনাকে এই ছবিটাতে, যদি আরেকবার দেখাই, যে এই স্ক্লেরোকর্নিয়াল বাটন, মানে শুধু এই অংশ থেকে এই অংশটুকুর পার্টটাকেই কালেক্ট করা হয়। স্ক্লেরোকর্নিয়াল বাটন, কিছুটা স্ক্লেরা আর বাকিটা কর্নিয়া, এবং এটাতে কোনো রকম চোখের বিকৃতি বোঝা যায় না, এবং ইউজুয়ালি আমাদের আইটা বন্ধই করে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো বিকৃতি বোঝাও যায় না। আর যদি কখনো ফুল গ্লোবও করা হয়, তাতে ভিতরে কটন দিয়ে শেপ করে আর্টিফিশিয়াল আইও লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা,
যাতে কোনো রকম মুখাবয়বের বিকৃতি বা দেখতে খারাপ লাগা এগুলো থাকে না। পুরোটা যে বলছেন আপনি, পুরোটা যে তুলে নেওয়া, সেখানেও কি ওই অঙ্গীকারের মধ্যেই সেটা? হ্যাঁ, সেটা তো একটা পদ্ধতি অফ কালেকশন। তবে এখন মোস্টলি ট্রেন যারা হয়েছেন তারা এই কর্নিওস্ক্লেরাল বাটনই তোলেন। পুরোটা তুলে নিয়ে কি পুরোটা কাজে লাগানো যায়? না, যায় না, সেটাই তো বললাম। কিছু অংশ কাজে লাগে, এই কর্নিয়া এবং স্ক্লেরার কিছু অংশ, ব্যাংক স্ক্লেরা অনেক সময় কাজে লাগে, যেখানে আমাদের যে সাদা অংশের জায়গায় কোনো একটা ধরুন জায়গায় আমাকে একটা গ্রাফট করতে হবে, অন্য কোনোভাবে সেটা সারানো যাচ্ছে না, সেক্ষেত্রে এই ব্যাংক স্ক্লেরা থেকে কাজে লাগে। এবং কিছু কিছু প্লাস্টিক সার্জারিতে আমরা স্ক্লেরাল গ্রাফট ব্যবহার করি, চোখের কিছু প্লাস্টিক সার্জারিতে ব্যবহার করা হয়, স্ক্লেরাটাকে ব্যবহার করা হয়, সাদা অংশ, কর্নিয়া ছাড়া। আর বাকি অংশ কিন্তু ট্রান্সপ্লান্ট হয় না। দুটো বিষয় আমরা জানতে চাইবো, যেটা একদম বেসিক প্রশ্ন, যে মৃত্যুর পর চোখ যখন দান করা হয় পদ্ধতিটা কি কি কাজ করতে হয়, কিভাবে হয় প্রসেসটা? প্রথম, আবার ফিরে আসি ওটাতে, প্রথম হচ্ছে যে চক্ষুদানের অঙ্গীকার করা থাক আর না থাক, পরিবারকে সম্মতি দিতে হবে যে হ্যাঁ আমরা চাই যে ওনার চোখ দুটো আই ব্যাংক কালেক্ট করুক। এটা হচ্ছে প্রথম কথা। এবং তাতে মৃত্যুর পরেই তাহলে তাদের আই ব্যাংকে যোগাযোগ করতে হবে, কারণ আইডিয়াল টাইম হচ্ছে 4 থেকে 6 ঘন্টার মধ্যে কালেক্ট করা। তো এই যে সময়টা, এটা আপনি আই ব্যাংকে যদি 3 ঘন্টা মৃত্যুর পরেই খবর দেন, তার আসতে আরো 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। অফিসিয়াল সার্টিফিকেট তো 4 ঘন্টা। হ্যাঁ, সেজন্যই তো 4 to 6 আওয়ার্স বলা হচ্ছে। সেজন্য তো আমি 1 ঘন্টায় বলিনি, 4 to 6 আওয়ার্স। সেই জন্যই বলছি আমরা যে ডেথ সার্টিফিকেট পাওয়া, সবকিছু পাওয়া, এবং তার মাঝেই আপনাকে খবরটা দিয়ে রাখতে হবে আই ব্যাংকে, যে তারা কালেক্ট করবে এসে। তো তারা 4 ঘন্টা হয়ে গেলে কালেক্ট করতে পারে। 4 to 6 আওয়ার্স ইজ দ্য আইডিয়াল, মানে এই সময়ের মধ্যে করলে। এবার মৃত্যুর পরে বাড়ির লোকের কি করা উচিত? যারা ডিসাইড করেছেন যে হ্যাঁ আইটা ডোনেট করা হবে, তাদের প্রথম হচ্ছে ফ্যানটা সুইচ অফ করে দেওয়া ওই ঘরে, এবং চোখ দুটোকে, পাতাটাকে নাবিয়ে ঢেকে দেওয়া, এবং পারলে যদি বেশি দেরি হয় আইস প্যাক দিয়ে দেওয়া। যেমন আমরা যদি দাহ করতে দেরি হয় আমরা আইসের ওপর বডি রাখি, কেউ বিদেশ থেকে আসবেন, কেউ ব্যবহার রাখবেন, তো এইভাবে চোখটাকেও আপনি প্রিজার্ভ করতে পারেন। পাতাটাকে দিয়ে ঢেকে দেওয়া এবং ওপরে আইস প্যাক দেওয়া। যাদের বাড়িতে এসি আছে তারা অবশ্যই এসি চালিয়ে রাখতে পারেন, বা চোখটাকে ঢেকে দিয়ে ফ্যান চালিয়ে চোখ খোলা আপনি আই ডোনেশনের জন্য দিলেন, ততক্ষণে ড্রাই হয়ে যাবে কর্নিয়া। আলোয় ফেরানোর অঙ্গীকার নিয়ে বিশ্বজিৎ আর সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, চক্ষু চিকিৎসক ডাক্তার সৌরভ সান্যাল। তার কাছে আমরা শুনছি এই কর্নিয়া প্রতিস্থাপন তথা আলোয় ফেরার অঙ্গীকার, সেই নিয়ে যাবতীয় খুঁটিনাটি কথা আপনারা প্রশ্ন করছেন। যেমন এই মুহূর্তে 22488085 একজন রয়েছেন, কেউ এলেন কিন্তু তার সঙ্গে যে কথা বলা গেল না। আমরা কিন্তু কথাগুলো বলতে চাইছি, আরো একবার বলে দিই। 22488085 সরাসরি ফোন করছেন, 9903059992 আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেজ করছেন। আর একই সঙ্গে আপনি সাইমালটেনিয়াসলি আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ দুটোতে লাইভ স্ট্রিমিং দেখছেন এই অনুষ্ঠানে। সেখানেও এসে আমাদের আজকের যে প্রোগ্রামের পোস্টারের নিচে আপনি কিন্তু ইনবক্স করতে পারেন। যেভাবে করছেন আপনারা ঠিক সেইভাবে আপনারা আসতে পারেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথির সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আপনারা দীর্ঘদিন ধরেই এটাকে একটা আমি মুভমেন্ট হিসেবে যদি বলি, আপনারা এই মুভমেন্টটা করছেন। চক্ষু চিকিৎসকদের আমি বহুজনকে দেখেছি যে তারা এটার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন। সত্যি কথা বলতে কতটা সোসাইটি কতটা কনসিয়াস হয়েছে? এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম ডোনেশন হয়। যে পরিমাণ কর্নিয়াজনিত অন্ধত্ব ভারতবর্ষের কথাই যদি বলেন, শুধু সবচেয়ে বেশি ডোনেশন হয় শ্রীলঙ্কায়। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বেশি আই ডোনেশন হয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কান আই ব্যাংক এখন বহু জায়গায় তারা কর্নিয়া পাঠায়, তাদের এক্সেস থাকে। তো যে জন্য এখনো আমাদের দেশের যা প্রয়োজন তার ধরুন 25 to 30% আমরা জোগাড় করতে পারি, তার বেশি হয় না। আচ্ছা, অন্য অঙ্গ প্রতিস্থাপনের সঙ্গে এই চক্ষু প্রতিস্থাপন, এটার ফারাক কতটা? ফারাকটা যেটা আগেও বলা হলো যে এই কর্নিয়া প্রতিস্থাপনটা ইমিউনোলজিক্যালি চ্যালেঞ্জ বেশি হয় না, যেহেতু এটাতে কোনো ব্লাড ভেসেলস নেই, রক্তশিরা এর মধ্যে নেই।
রক্তশিরা দিয়েই তো আমাদের অ্যান্টিবডিগুলো চলে যায়। যখন আপনি একটা ফরেন টিস্যু, ফরেন মেটেরিয়াল আপনি আমাদের শরীরে, ধরুন এই যে অ্যালার্জিক রিয়াকশন হয় বেসিক্যালি, আপনি যে একটা প্রোটিন খেলেন, চিংড়ি মাছ খেলেন, একটা অ্যালার্জিক রিয়াকশন হলো, সেই প্রোটিনটা আপনার শরীরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে, সেটার জন্য ব্লাড ভেসেলস লাগে। কর্নিয়া এমন একটা টিস্যু যেখানে ব্লাড ভেসেলস নেই। অদ্ভুতভাবে প্রকৃতির সৃষ্টি, সমস্ত প্রজাতির যারা প্রাণী তাদের প্রত্যেকের চোখই কিন্তু স্বচ্ছ, সেখানে কোনো রকম পর্দা, কোনো রকম ব্লাড ভেসেলস কিচ্ছু নেই, শুধু প্রোটিন ফাইবার্সের একটা স্ট্রাকচার, একটা আর্কিটেকচার রয়েছে, তার মধ্যে সেলুলার কিছু স্ট্রাকচার রয়েছে যারা এটাকে কনস্ট্যান্টলি তার মধ্যে থেকে জলটাকে পাম্প করে বার করে দিয়ে কর্নিয়াটাকে স্বচ্ছ রাখছে। এটা একটা অদ্ভুত ফিজিওলজি। তো এটা না থাকলে আপনি আপনার যতই আপনি ব্যবস্থা করুন আপনি পরিষ্কার দেখতে পাবেন না। কারণ গাড়ির কাঁচটাই যদি জল পড়ে যেরকম ঝাপসা হয়ে যায়, আপনি তো বাইরেটা কিছু দেখতে পাবেন না। আপনার কর্নিয়াটা যদি সেরকম নষ্ট হয়ে যায় দেখতে পাবেন না। অন্য অঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ডোনার টিস্যু ম্যাচ করতে হয়, যে নেবে এবং যে দেবে তাদের ম্যাচিং হতে হবে। সেক্ষেত্রে রিজেকশনের চান্স কতটা সেটা তারা দেখে নিতে পারবেন। সেজন্য এটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা। এবং যে কোনো কর্নিয়া, যেটা ব্যাংক কর্নিয়া, যে কোনো মানুষের ক্ষেত্রেই লাগানো যেতে পারে। রিজেকশন হয়, বাট সেটার রিজনটা অন্য কারণে হয় রিজেকশন। কিন্তু এই যে ম্যাচ করে, টিস্যু ম্যাচ করে তবেই আমি ডোনেট করব, সেটা কর্নিয়ার ক্ষেত্রে হয় না। আরেকজন আছেন, হ্যালো। নমস্কার, আমি চন্দ্র থেকে বলছি, আমার ভূমি। বলছি যে আমি ব্যক্তিগতভাবে আজকে তো আলোচনা হচ্ছে কর্নিয়া প্রতিস্থাপন নিয়ে, মানে চোখের ব্যাপার নিয়ে, কিন্তু আমি কয়েক মাস আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছি এবং সবাই অ্যাপ্রুভ হয়ে এসছে, সবই ঠিকই আছে। তবে এখন আমি ধরুন বাড়িতে বা আমার বাড়ি অন্য শহরের কাছেই একেবারে, আমি মারা গেলাম 20 মাইল দূরে বা 50 মাইল দূরে, আমার প্রথম চোখটা এখানে তো আরো অনেক অঙ্গ ব্যাপারে ভালো আছে বলে, যেহেতু চোখ না আসছে না, চ্যালেঞ্জ বলতে চাই চোখ দিয়ে আমার নেওয়া হবে বা আমি দান করতে ইচ্ছুক, বা আমার সমস্ত আমার স্ত্রী ছেলে মেয়েরা সব করে দিয়েছে। সেক্ষেত্রে আমার কি করণীয় হয় যে এখন যে আমি ওই সমস্ত মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে রাখবো যে আমরা এরকম অঙ্গীকার নিয়েছি এবং আমার কাছে তার রেকর্ডও আছে। এইটা কি আমরা? আপনার প্রশ্নটা দুটো, একটা আপনার দেহদান আর একটা হচ্ছে চক্ষুদান। তো দেহদানের ব্যাপারটা তো আপনাকে যেভাবে আপনাকে কাছাকাছি যেখানে আপনি দিতে পারবেন বা সেগুলো তো আপনাকে খোঁজ নিতে হবে। চক্ষুদানের ক্ষেত্রে আপনার কাছাকাছি যারা কর্নিয়া সংগ্রহ করে এরকম যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাদের ফোন নাম্বারটা বাড়িতে রাখতে হবে, যাতে আপনার দেহত্যাগের পরে আপনার পরিবার তাদেরকে খবর দিতে পারেন যে এসে কর্নিয়াটা কালেক্ট করার জন্য। এইটুকু করলেই হবে। আপনার সম্মতি লাগবে বাড়ির লোকের এবং তাদেরকে ফোন করতে হবে, এবং সেটা দ্রুত। এবং আপনার কর্নিয়া কালেকশনের পরেও আপনি দেহদান করতে পারেন, তাতে দেহে কোনো বিকৃতি নেই, অন্য কোনো রিজন নেই। সেখানে যারা কালেক্ট করবেন তারা তো আপনাকে সার্টিফাই করেই যাবেন যে আমি এটা কালেক্ট করলাম অমুক ব্যাংক থেকে। তো সেটার সাথে আপনি আপনার দেহদান করতে পারেন, এর মধ্যে কোনো সংঘাত নেই। বন্ধু আছেন এই মুহূর্তে, সরাসরি যাচ্ছি বন্ধুর কাছে। হ্যালো। না, আমাদের একজন বন্ধু ফোন করেছিলেন, মানে ফেসবুকে প্রশ্ন করেছিলেন ওই দিল্লি থেকে। তিনি চমৎকার একটা রিপ্লাই দিয়েছেন, ধন্যবাদ, চেষ্টা করব ডোনেট করার, আমি খোঁজ নিচ্ছি দিল্লিতে। এইটুকু আমাদের প্রোগ্রামের প্রাপ্তি আর কি, যে তিনি অন্তত একটা জায়গায় কনভিন্স হলেন। রবীন্দ্র কর্মকার হোয়াটসঅ্যাপ করেছেন বারাসাত থেকে, দুটো প্রশ্ন। আমার গ্লুকোমা আছে, চিকিৎসা চলছে, তবে বাম চোখে দৃষ্টি আর নেই ওই গ্লুকোমার জন্য। ওই বাম চোখের কর্নিয়া বদলানো হলে কি আমি আবার দেখতে পাবো? না, কর্নিয়ার রোগটা আলাদা আর গ্লুকোমাটা আলাদা। আপনার গ্লুকোমাতে আপনার চোখের ভিতরের যে নার্ভ, অপটিক নার্ভ, সেই নার্ভটা ড্যামেজ হয়ে যায়। তো সেটা যেটুকু ড্যামেজ হয় সেটা পার্মানেন্টলি ড্যামেজ হয়। ওষুধ ব্যবহার করা বা এই যে আপনার যে গ্লুকোমার চিকিৎসা করা বা গ্লুকোমার সার্জারি করা, যাই করুন, আপনার যেটুকু দৃষ্টি বেঁচে আছে সেটুকুকে বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসা করা হয় গ্লুকোমার।
যাদের একদম দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি দৃষ্টি ফেরে না, কিন্তু যেটুকু আছে সেটুকু একদম আলো চলে না যায় সেভাবেই চিকিৎসা করা হয়। আর সেক্ষেত্রে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করলে আপনার গ্লোকোমার কোনো সুরা হয় না। বন্ধু আছেন সঙ্গে, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অলোক দাস বলছি কক্সবাজার থেকে। বলুন। বলছি, কোনো বয়স্ক লোকের চোখে যদি ছানি হয়, ট্রিটমেন্টের পরে সেই ছানিটা ভালো হয়ে গেল, কিংবা ছানি কাটার পর আবার সে দেখতে পাচ্ছে, তার চোখ কি দান করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেতে পারে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, অবশ্যই দান করা যেতে পারে। শঙ্কর জানা ফেসবুকে প্রশ্ন করেছেন, উত্তরটা আপনি দিয়েছেন, তবুও ওনার প্রশ্নটা কিন্তু রাখছি। মৃত্যুর কত সময়ের মধ্যে কর্নিয়া সংরক্ষণ করা যায়? 4 থেকে 6 ঘন্টার মধ্যে আইডিয়াল। আদর্শ সময় হচ্ছে সেটাই, 4 to 6 hours। আচ্ছা, এখানে একটু বলি, যদি কোনো দুর্ঘটনাজনিত কারো মৃত্যু হয়, আচমকা পথ দুর্ঘটনা বা এই জাতীয় আচমকা যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে এই কর্নিয়া রিট্রিভ করাটা কি খুব সোজা বিষয়? না, সেক্ষেত্রে মেডিকো লিগাল আগে সমস্ত মেডিকো লিগাল ক্লিয়ারেন্স হওয়া ছাড়া কোনো অঙ্গহানি করা যাবে না। রাইট। যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ, তাহলে তো আমরা 4 থেকে 6 ঘন্টার সময়সীমাটা মেনটেন করতে না পারবেন না আপনি। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয়, সেক্ষেত্রে মেডিকো লিগাল যেহেতু এটা যেহেতু একটা পুলিশ কেস হিসেবে ট্রিটেড হবে, ফরেন্সিক তার হবে, সবকিছু হতে হতে সেক্ষেত্রে অনেক সময় আমরা এটা নিতে পারি না। পেশেন্ট যদি বেঁচে থাকেন অ্যাক্সিডেন্টের পরে, তারপরে সে প্রলং চিকিৎসার মধ্যে থাকলেন বা বেশ কিছুক্ষণ চিকিৎসায় থাকলেন, এবং তখন তার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার যে অঙ্গীকার, এগুলো নিয়ে আলোচনা হলো, সেক্ষেত্রে আপনার মেডিকো লিগাল ক্লিয়ারেন্স লাগবে। তাছাড়া কোনো সময় তার কোনো অঙ্গহানি করা যায় না। বন্ধু আছেন, সরাসরি যাব বন্ধুর কাছে, হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি হরিণঘাটার বড় জায়গাগুলি জেলার নদীয়া থেকে সমীর দাস বলছি। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বলছি, আমি একজন গ্লুকোমার পেশেন্ট আর কি। তা আমার ডান চক্ষুটি মানে পুরোপুরি অফ হয়ে গেছে, ডান চক্ষু দিয়ে আমি কিছুই দেখতে পারি না। বাম চক্ষু দিয়ে সামান্য ঝাপসা দেখি, এবং সেটা মানে শীতকালে এবং বর্ষাকালে খুবই অসুবিধা হয়। শীতকালে কুয়াশায় অসুবিধা হয়, এবং বর্ষাকালে মানে জলে অসুবিধা হয়, ঝাপসাটা আরো বেড়ে যায় বাম চক্ষুটা। এবং দিনের বেলা আলোতেও পুরো সাদা হোয়াইট মনে হয়, রাত্রিবেলাও আলোতে মানে খুব ডিস্টার্ব হয়, সঙ্গে আমার মাথাটা ঘোরে, আর মানে ব্যালেন্সটার জন্য আর একটু বেশি অসুবিধা হয়। তা আমি জানতে চাইছি যে ডান চক্ষুটা তো আমার পুরোপুরি নষ্ট হয়েছে, আর লেজার হয়েছিল 5 বছর আগে, আমার লেজার করা হয়েছিল। প্রশ্নটা বলুন। আর ডান চোখের সাথে সাথে আমার বাঁ চক্ষুটা মানে যেটুকু বেঁচে আছে, মানে এটুকু কি ডান চোখের মতন মানে নষ্ট হয়ে যেতে পারে? সেইটা আপনার এই আলোচনায় হয়তো আপনাকে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনার চোখের কি রকম কি কন্ডিশন, আপনার যিনি চিকিৎসক দেখছেন আপনাকে, তার সাথে এটা আলোচনা করলে ভালো হয়। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে চক্ষু দান সম্পর্কে, তো আমরা মূল বক্তব্যে থাকলেই বোধহয় সুবিধা হবে। একদম। বন্ধুরা যারা আমাদের ফোন করছেন, আরো একবার বলে দিই, 22488085 সরাসরি ফোন করছেন, কথা বলছেন আমাদের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি এই শহরের প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল। আর একই সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন 9903059992-তে। বলতে বলতেই আরেকটি ফোন এসে গিয়েছে, সরাসরি আমাদের সেই শ্রোতাকে নিয়ে নেব। নমস্কার। নমস্কার। কে বলছেন? থেকে শ্রীমন্ত ধারা কথা বলছি। বলুন। হ্যাঁ, আমি জন্ম থেকে মানে ব্লাইন্ড, মানে আমি ডান চোখটাই মানে দেখতে পাই না, বাঁ চোখে অল্প দেখতে পাই। তা আমাকে যদি কেউ মানে চোখ মানে দান করে, আমি কি দৃষ্টি ফিরে পেতে পারি না কি না? আমি পার্সেন্টেজ হিসাবে আমি জন্ম থেকে যেটা দেখতে পাই সেটা হলো 25% দেখতে পাই বাঁ চোখটাই, ডান চোখটাই দেখতে পাই না। কি কারণে আপনার দৃষ্টির ক্ষীণতা সেটা যদি জানতে পারা যায়, তাহলে আপনার যদি কর্নিয়া জনিত অন্ধত্ব থাকে, তাহলে কর্নিয়া ডোনেশনের হয়। পুরো সম্পূর্ণ চোখ তো পাল্টে ফেলা যায় না, এটা নিয়ে আলোচনা আমরা শুরু থেকেই করছি। চোখের কি কারণে বলুন? আপনার কি কারণে অন্ধত্ব, রেটিনার কারণে কি আপনার চোখের গঠন? আমি যে ডাক্তার বাবুর কাছে দেখিয়েছিলাম,
সেটা হচ্ছে অনেক ছোটবেলায় ব্র্যাকপুরে যে একটা মানে হ্যাঁ বলুন না, আপনি বলুন কি কারণে অন্ধত্ব সেটা বলুন। আমার যে চোখের যে মণিটা যেটা কালো যে অংশটা আছে, হুম, আমার চোখটার সাইজও মানে ছোট। 4টা 5টা মানুষের যেরকম বড় হয়, হ্যাঁ তার থেকেও ছোট। মানে এগুলো ছোট। এগুলো এটাও জন্মগত ত্রুটি, এগুলোতে চোখ পাল্টে ফেলা যায় না। আচ্ছা, মানে যেমন হ্যাঁ আচ্ছা, এটা এইভাবেই থাকে, কারণ এটা এটা কনজেনিটাল বার্থ ডিফেক্ট। এগুলো ছোট চোখ, মাইক্রোকর্নিয়া, হয়তো চোখের পুরো কলবোমা থাকে, তার সাথে চোখের সাইজটা ছোট হয়, এগুলো জন্মগত ত্রুটি। এর কোনো না, মুক্তি নেই। এর কোনো চিকিৎসা নেই এখনো পর্যন্ত। আচ্ছা, 22488085 এবার কি আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার ডক্টর সান্যাল। আমার নমস্কার। প্রশ্নটা হচ্ছে, আমরা মনে আছে বাংলার এক বিখ্যাত রাজনীতিক শ্রী অনিল বিশ্বাস যখন মারা গিয়েছিলেন, আমরা তখন খবরের কাগজে দেখেছিলাম যে তাদের পরিবারবর্গ সময় মতো, যদিও ওনার দেহদান এবং চক্ষুদান দুটোই প্লেজ করা ছিল, ওনার কর্নিয়া নেওয়া সম্ভব হয়নি, যেহেতু টাইমে বাড়ি থেকে আই ব্যাংকে জানানো হয়নি, এবং তারা গিয়ে দেখেন যে কর্নিয়া ততক্ষণে নষ্ট হয়ে গেছে। হুম। এই ক্ষেত্রে জানতে চাই, ধরুন যিনি প্লেজ করছেন তিনি শীতকালেও মারা যেতে পারেন, গ্রীষ্মকালেও মারা যেতে পারেন, মানে আলাদা আলাদা হুম, টেম্পারেচারের হুম, কন্ডিশনেতে। হুম, তো এই কন্ডিশন স্পেসিফিক একটা গোল্ডেন টাইম পিরিয়ড নিশ্চয়ই আপনাদের থাকে, যার মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করে, ধরুন হ্যাঁ এটা এই জিনিসটার প্রসেসটা যদি এটা আমি তো বারবার বলছি যে আমাদের আইডিয়ালি 4 to 6 আওয়ার্স। যদি খুব টেম্পারেচার বেশি থাকে তাহলে আপনাকে কিছু প্রিকশনস নেওয়ার কথা বললাম, যেমন আপনার ঘরের ফ্যানটাকে বন্ধ করতে হবে, যদি এসি থাকে চালিয়ে রাখতে হবে, এবং চোখটাকে বন্ধ রাখতে হবে, এবং আরেকটাও ইম্পর্টেন্ট আছে, হেড এন্ডটাকে একটু তুলে রাখতে হয়, মাথার দিকটা একটা বালিশ বা কিছু দিয়ে একটু তুলে রাখতে হয়, তা নাহলে কনজেশন হয় চোখের মধ্যে, তাড়াতাড়ি জল জমতে থাকে কর্নিয়ার মধ্যে। তো সেজন্য একটু আপলিফট করে দিতে হয় হেড এন্ডটা, এবং চোখটাকে বন্ধ রাখতে হয়, এবং পসিবল হলে আইস প্যাকস দিয়ে রাখতে হবে, মানে সেটা কি চোখের উপরই? চোখের পাতা বন্ধ রেখে তার উপরে আইস প্যাকস তো পাওয়া যায় এখন, পাওয়া যায়, ওরকম একটা আইস প্যাক দিয়ে রাখলে চোখটা বেটার থাকে। তাতে যদি একটু দেরিও হয় কোনো কারণে আসতে, তাহলে অ্যাটলিস্ট আমাদের একটা চান্স থাকে সেই কর্নিয়াটাকে বাঁচানোর। এটা হচ্ছে গরমকালের জন্য। গরম শীত সব জায়গায় সবসময় একই নিয়ম। আমাদের তো ফ্রিজিং কোল্ড হয় না, অবশ্যই। কাজেই আমাদের দেশে টেম্পারেচার যেরকম থাকে তাতে একই রকম নিয়ম করতে হবে। ঘরের মধ্যটাকে আপনাকে করতে হবে, চোখটা খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং পাখা চলছে, ড্রাই হয়ে যাচ্ছে কর্নিয়াটা, সেটা যেন না হয়। বেশ, তারপরে এই সময়টা ওই যেটা আপনি বলছেন গোল্ডেন টাইম, এইটুকুর মধ্যেই করতে হবে। তার আগে কিছু লিগ্যাল অ্যাসপেক্ট থাকে, যে আপনার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা, বাড়ির লোকেরা সম্মত হয়েছে কিনা, এই করতে করতে আপনার 2-3 ঘন্টা সময় চলেই যায়। আরো একটা প্রশ্ন যে আমি শুরুতেই আমরা করছিলাম যে আমাদের এই যে চক্ষুদান সপ্তাহ বা পাক্ষিক, এটা আমরা পালন করছি কেন? এটা সারা পৃথিবী জুড়েই সমস্ত দেশই পালন করে, কেউ 1 মাস করে, কেউ 15 ডে। এটা অ্যাওয়ারনেস করে। আজকে যে আলোচনায় আপনি আমাকে ডেকেছেন তার প্রধান কারণ হচ্ছে যে এটা চক্ষুদান পাক্ষিক, মানে আই ডোনেশন ফোর্টনাইট। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে চোখের ডাক্তারবাবুরা যান, বা ধরুন যারা স্বেচ্ছাসেবী সংস্থা তারা এইটা নিয়ে সেমিনার্স করেন, চেষ্টা করেন বলতে, বা লোকাল আই ব্যাংকস যারা এই কর্নিয়া আই ব্যাংকস তো তারা নয়, তারা কর্নিয়া কালেকশন করেন, এই যে সমস্ত এনজিও, তারা বিভিন্ন মানে পদযাত্রা করে উইথ ব্যানার্স, হ্যাঁ, বিভিন্ন স্লোগানের মাধ্যমে মানুষকে অ্যাওয়্যার করে। কারণ প্রথমেই বললাম, অনলি 25 to 30% অফ রিকোয়ারমেন্ট আমরা আই ডোনেশন পাই, রিকোয়ারমেন্ট অনেক অনেক বেশি। স্বাতী রায়ের একটা প্রশ্ন রয়েছে, ইজ ইট পসিবল দ্যাট ক্যাটারাক্ট ক্যান ড্যামেজ কর্নিয়া? ইয়েস, ক্যাটারাক্ট, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট ক্যান ড্যামেজ কর্নিয়া। যদি আপনার ক্যাটারাক্ট সিম্পল সেনাইল ক্যাটারাক্ট, বয়সজনিত ক্যাটারাক্ট হয়, তাহলে ক্যাটারাক্ট ইটসেলফ খুব একটা করে না। কিন্তু যদি ক্যাটারাক্টটা ফেলে রাখা হয় এবং ক্যাটারাক্টটা অনেক শক্ত হয়ে যায়, এবং আলটিমেটলি সেই ক্যাটারাক্টটা একটা কমপ্লিকেশনের সৃষ্টি করে, আপনার গ্লকোমা হয়, আপনার চোখের প্রেশার বেড়ে যায়, তখন চোখের কর্নিয়ার যে সেলসগুলো আছে সেগুলো ড্যামেজ হয় ধীরে ধীরে। এবং সেক্ষেত্রে ক্যাটারাক্ট সার্জারির পরে অনেক সময় কর্নিয়ার সমস্যা দেখা দেয়, কারণ খুব শক্ত একটা ক্যাটারাক্টকে ফেক অপারেশন করতে গেলে অনেক সময় কর্নিয়াল সেলসগুলোর ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ইটসেলফ ক্যাটারাক্ট
সেনাইল ক্যাটারাক্ট আর্লি অপারেট যাকে করা যায়, সেক্ষেত্রে কর্নিয়ার ড্যামেজের সম্ভাবনা কম, আনলেস আপনার কর্নিয়ার কোনো ডিজিজ আগে থেকেই প্রিডিসপোজ কোনো ডিজিজ আছে। কিছু কিছু কর্নিয়াল সেলসের ডিজিজ হয় যেগুলো জেনেটিক্যালি ডিটারমিন, যেমন ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি বলে একটা ডিজিজ আছে, সেক্ষেত্রে আপনার ক্যাটারাক্ট সার্জারির পরে তার দ্রুত কর্নিয়াটা খারাপ হয়। এগুলো আইসোলেটেড ইনসিডেন্টস, এগুলো যে ডাক্তারবাবু দেখবে সেটা। কিন্তু জনতার ক্ষেত্রে ক্যাটারাক্ট কর্নিয়াকে খারাপ করে না, কারণ দুটোই সহাবস্থান করে জন্ম থেকেই। ক্যাটারাক্টটা তো জাস্ট, ক্যাটারাক্ট মানে হচ্ছে তো একটা অস্বচ্ছতা, মানে জল হচ্ছে স্বচ্ছ, কর্নিয়াটা হচ্ছে জল, আর ক্যাটারাক্টটা হচ্ছে ঝর্ণার জল। মানে ক্যাটারাক্ট কথাটার মানেই হচ্ছে ওয়াটারফল, ল্যাটিন টার্ম ওয়াটারফল। ওয়াটারফলের জল কিরকম, নায়গ্রার ছবি দেখুন, সাদা জল পড়ছে। তো ক্যাটারাক্টের সেই স্বচ্ছতা চলে গেছে, এক গ্লাস জল স্বচ্ছ, একটা জোরে ঝাড়লে ফেনা সেটা সাদা। তো ক্যাটারাক্ট হচ্ছে তাই। তো ক্যাটারাক্ট হচ্ছে একটা ডিজিজ প্রসেস বা এজিং প্রসেস, এটা ইটসেলফ কর্নিয়াকে খারাপ করে না, যদি না আপনার কর্নিয়া সার্জারি করতে গিয়ে খারাপ হয়। তো ওয়ান অফ দ্য রিজন ফর আই ডোনেশন, মানে আই ট্রান্সপ্লান্ট ইজ পোস্ট ক্যাটারাক্ট সার্জারি কর্নিয়াল কমপ্লিকেশনস। এটা কম, খুব কম, এখন কমে গেছে, কিন্তু হয় না তা তো নয়। একজনের অল্প বয়সে কর্নিয়া ট্রান্সপ্লান্ট হলো। আচ্ছা, আমার প্রশ্নটা একটু হোল্ড করি, কারণ 22488085 একজন আছেন। ঠিক আছে, যিনি এসেছিলেন তাকে অনুরোধ করবো আরেকবার চেষ্টা করুন যে প্রশ্নটা রাখছিলাম। ধরা যাক 25 বা 30 বছর বয়সে আনফর্চুনেটলি কারুর কর্নিয়া অপারেশন করা হলো, অর্থাৎ তাকে কর্নিয়া দেওয়া হলো। কোনো কারণে, কোনো দুর্ঘটনা বা ইত্যাদি কারণে তার কর্নিয়া 10 বা 20 বছর বাদে ক্ষতিগ্রস্ত হলো, দ্বিতীয়বার কি আবার তাকে কর্নিয়া দেওয়া যেতে পারে? যায়, রিট্রান্সপ্লান্ট করা যায়। আবার সেই ডিজিজ কর্নিয়া যেটা খারাপ হয়ে গিয়েছে বা আঘাতে খারাপ হয়ে গিয়েছে, তাকে সরিয়ে আবার নতুন কর্নিয়া দেওয়া যায়, যদি রেসিপিয়েন্ট বেড ঠিক থাকে আর কোনো রকম ডিজিজ তার মধ্যে তৈরি হয়নি। সেক্ষেত্রে রিট্রান্সপ্লান্ট তো করাই হয়। ফেইল্ড গ্রাফট, একবার দেওয়া হয়েছে, ফেইল্ড হয়ে গেছে গ্রাফট, আবার দেওয়া হয়, চেষ্টা করা হয় যাতে আবার আমরা। এতে কি তার দৃষ্টিশক্তি বা চোখের প্রেশার এগুলো কমতে পারে? যদি বারবার সার্জারি হয়, যদি গ্রাফট ফেলিওর হয়, তাহলে কমপ্লিকেশনস তো অ্যারাইজ করে। সেগুলো মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, সে তো করতে হয় সেগুলো। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে যদি চোখের কর্নিয়া নষ্ট হয় বা চোখের একটা দিক নষ্ট হয়, তাহলে তাকে কোথা থেকে এই চোখ আবার বা কর্নিয়াটা সে পেতে পারে? আই ব্যাংকে একইভাবে চোখে চোট লাগলে যেটা হয় যে আমাদেরকে কর্নিয়া রাপচার বলি আমরা, শার্প অবজেক্ট লাগলো, বাচ্চারা খেলতে গিয়ে বল ছুঁড়লো বা একটা পাথর ছুঁড়লো, লেগে গেল, দিওয়ালির সময় পটকা ফাটলো, চোখে কর্নিয়াতে লাগলো। তো এগুলো আমাদের খুব কমন না। আই এমার্জেন্সি, যে কোনো বড় চোখের হাসপাতালের এমার্জেন্সিতে আমাদের সার্জনরা রেগুলারই কিছু না কিছু রিপেয়ার করেই চলেছেন। তো সেক্ষেত্রে কর্নিয়াটা যদি, শুনুন, কর্নিয়াটা কোথায় খারাপ হলে সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার চোখের যে তারা বা পিউপল, সেই অ্যাক্সিসে যদি কর্নিয়া খারাপ হয়, তাহলে আপনার অল্প সামান্য খারাপ হলেও আপনি কম দেখবেন। কিন্তু আমি যদি ছবিটাতে আপনাকে দেখাই, তাহলে এই মডেলটাতে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে সেন্ট্রাল পার্টটাতে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পিউপল। এবার আপনার কিছু যদি এইখানে ঘটে এরম জায়গায়, তাহলে আপনার সামান্য একটু ভাইরাল ক্যারাটাইটিস হলো, দু চারটে স্পটই মাঝখানে, আপনার দৃষ্টি অনেকটা ড্রপ করে যাবে। কিন্তু আপনার যদি এই সেন্ট্রাল পার্টটা ঠিক থাকে, চোট লাগলো, আলসার হলো, যা হলো, সব এই সাইডে, এখানে বা এখানে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় ট্রান্সপ্লান্টের প্রয়োজন নেই। এটা সেরে গেলেও একটা দাগই থাকবে খালি, আর কিছু থাকবে না। কিন্তু সেন্ট্রাল কর্নিয়া, এইটুকু অংশের মধ্যে যেখান দিয়ে আলো ঢুকছে, সেইটুকু জায়গায় যদি কোনো কারণে অস্বচ্ছ হয়ে যায়, তাহলে আপনার কর্নিয়া ট্রান্সপ্লান্ট ছাড়া অন্য কোনোভাবে এটাকে রেস্টোর করা যায় না। একদম সুপারফিশিয়াল থাকলে কিছু কিছু লেজার সার্জারি আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করার প্রয়োজন নেই। মেনলি আমরা যেহেতু আই ডোনেশন নিয়ে কথা বলছি, সেই জন্য আপনাকে যেটা ভাবতে হবে যে আপনার দৃষ্টিপথ, অ্যাপারচার, ক্যামেরার অ্যাপারচারের মতো যেটুকু জায়গা যেটা দিয়ে ঢুকছে, সেই পথটাকে যদি অবস্ট্রাক্ট করে, যে কোনো আলসারের পরে বা ইনজুরির পরে, যে কোনো ভাবে কোনো রোগ হয়ে
তো সেক্ষেত্রে আপনাকে ট্রান্সপ্লান্টের কথাই ভাবতে হয়। আর যদি সাইডে থাকে, দূরে পড়ে রয়েছে, আপনার দৃষ্টি ক্ষতি করছে না, সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট তো কসমেটিক কারণেও করতে হবে, যে আপনার চোখের সাদাটাকে কমানোর জন্য, সেটা আমরা খুব একটা রেকমেন্ড করি না। 22488085 কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি কালীঘাট থেকে শৈবাল মুখোপাধ্যায়। বল। আমার চোখে একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি বা ডায়াবেটিক ম্যাকুলার অডিমা। তার জন্য আমাকে ইঞ্জেকশন নিতে হয়, এবং আগে আমি যে ইঞ্জেকশনটা নিতাম, তারপরে আমি ইঞ্জেকশনটা এখন খুব হাই লেভেলের ইঞ্জেকশন, যার দাম 45-46 টাকা। আমি কি ইঞ্জেকশনের নামটা বলতে পারি? না, প্রয়োজন নেই, আমি বুঝতে পারছি, আপনি বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই যে ইঞ্জেকশন আমাকে বছরে 2-3 বার করে নিতে হয়, এরপর যদি ডাক্তারবাবু আমার কখনো ক্যাটারাক্ট অপারেশন করতে হয়, তারপরেও কি আমি এই ইঞ্জেকশনটা নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। দুটো আলাদা রোগ। ক্যাটারাক্টটা আপনার বয়সজনিত, আপনার লেন্সটা অস্বচ্ছ হয়ে যাচ্ছে, সেটা সরিয়ে একটা আর্টিফিশিয়াল লেন্স বা ইন্ট্রাঅকুলার লেন্স ফেকো অপারেশন করে বসিয়ে দেওয়া হবে, সেটা সমস্যা ওখানে মিটে যাবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আপনার সারা জীবন আপনার সঙ্গে চলবে, ডায়াবেটিসও সারবে না, এবং রেটিনোপ্যাথিকে কন্ট্রোলে রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেটিনোপ্যাথিকে কন্ট্রোলে না রাখলে, আপনি যেটা বললেন যে আপনার ম্যাকুলার এডিমা হচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছেন, আবার কিছুদিন বাদে ওইটা আবার জলটা জমে যাচ্ছে, আবার আপনার দৃষ্টি কমছে, আবার ইঞ্জেকশন নিচ্ছেন। তো এটা একটা লং রান প্রসেস, চলতেই থাকে। ইঞ্জেকশন বা লেজার বা ডায়াবেটিক রেটিনোপ্যাথির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ডিজিজ প্রসেসটাকে একটা জায়গায় থামিয়ে রাখা। আপনাকে সম্পূর্ণ সুস্থ, যেমন ডায়াবেটিস হবেন না, চোখের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ আবার স্বাভাবিক দৃষ্টি, ছানি অপারেশন করুন আর না করুন, ওই জায়গায় ফিরবে না। কাজে আপনার দৃষ্টির যে ক্ষতিটা হয়ে যাচ্ছে বারবার, সেটাকে একটা জায়গায় থামিয়ে আপনাকে একটা ইউজফুল দৃষ্টিতে রাখার মেন উদ্দেশ্য, যে চিকিৎসকই আপনার চিকিৎসা করুন। প্রদীপ্ত মিত্র আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন, কর্নিয়া প্রতিস্থাপন করতে কি রকম খরচ হয় যদি একটু আন্দাজ দেন? কর্নিয়া প্রতিস্থাপন অ্যাকচুয়ালি যদি সরকারি জায়গায় করেন তাহলে তো খরচা কিছু নেই, কিন্তু প্রাইভেট ব্যাংকসে, যেখানে প্রাইভেট হসপিটাল, সেখানে তারা চার্জ করেন। ইট ডিপেন্ডস অন যে কোথায় করছেন, মানে আর টিস্যু প্রসেসিং বা এই সমস্ত মিলিয়ে একটা চার্জ হয়। তো আমার মনে হয় না আমাদের মানে এখানে এভাবে পুরো চার্জটাকে আমি তো সঠিকভাবে বলতে পারবো না যে কোন হসপিটালে কত চার্জ হয়। তবে সরকারি জায়গায় যেখানে আই ব্যাংকস আছে, সেখানে মোটামুটি চিকিৎসাটা ফ্রি অফ কস্ট হয়, বা কিছু সামান্য ওষুধপত্র বা খরচা হতে পারে। আর যেগুলো আই ব্যাংকস প্রাইভেটলি রান করে, কারণ তাদের প্রচুর খরচ হয় আই ব্যাংক রান করতে, তো সেই জন্য টিস্যু প্রসেসিং বা এই ধরনের চার্জ হিসেবে তারা কিছুটা চার্জ করেন, কিছুটা হয়তো মানে তাদের সার্জনরা যারা করেন তাদেরও থাকে। সেটা ডিপেন্ডস অন হসপিটাল, বাট ইট ইজ নট ফ্রি অফ কস্ট ইন প্রাইভেট হসপিটাল। রাইট। এবং যদি অনেক সময় এখন যেটা এটা হচ্ছে, যে হসপিটালের অর্গান ট্রান্সপ্লান্টেশন লাইসেন্স আছে, সেই হসপিটালে কর্নিয়া প্রকিওর করতে পারে। মানে যে সমস্ত ব্যাংকস আছে তাদের কাছে যদি উদ্বৃত্ত কর্নিয়া থাকে, তাদের কাছ থেকে নিতে পারে। তো সেটার যা দাম পড়ে ডিপেন্ডিং অন, যে কিছু টাইপ অফ টিস্যুর দাম বেশি, কিছু টাইপ অফ টিস্যুর দাম কম। ইট ডিপেন্ডস অন দ্য প্রসেস, যে কি প্রসেসে টিস্যুটা আপনার কাছে আসবে, তার উপর ডিপেন্ড করে তাদের একটা, মানে ধরুন আপনি ব্যাঙ্গালোরের আই ব্যাংক থেকে আপনি অ্যাপ্লাই করলেন যে আমার এই টিস্যু দরকার, সে বাই এয়ার তাকে পাঠাবে আপনাকে। তো তার যে কস্ট আছে, তার সেই কস্ট অনুযায়ী একটা চার্জ নেওয়া হয়। এটা প্রাইভেট আই হসপিটাল যারা অর্গান ট্রান্সপ্লান্টেশন লাইসেন্স পেয়েছে তারাই করতে পারে, যে কোনো হসপিটাল। এটা আমাদের শহরে বসে যতটা সহজ মনে হয়, একটু গ্রামের দিকে গেলে কেউ যদি চক্ষু মানে ডোনেশন বা মানে আই ডোনেশন করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তার আমি তো বললাম যে এইটার যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু এখনো অপ্রতুল, এখনো ঠিক সেই জায়গায় নেই, পৌঁছয়নি। প্রথম কথা অ্যাওয়ারনেসটা পৌঁছয়নি, দ্বিতীয় কথা ইনফ্রাস্ট্রাকচার পৌঁছয়নি। যে আই ব্যাংকের আই কালেকশনের যারা মানুষ, তারা কত প্রত্যন্ত এলাকায় গিয়ে করতে পারবে? মানে একটা মফস্বল শহরে একটা
15 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার রেডিয়াসে তারা বাইক নিয়ে চলে যায় ছেলেরা, সব এনজিওর ছেলে বেসিক্যালি। তাদের কাছে আইস বক্স থাকে, তাদের কাছে কালেকশনের জার থাকে, তারা ট্রেন্ড হয়েছে, তারা গিয়ে কালেক্ট করে নিয়ে নিয়ারেস্ট আই ব্যাংকে, মোস্টলি গভর্নমেন্ট আই ব্যাংকে তারা টিস্যুটা পৌঁছে দেয়। তো এরকম ভাবে একদম প্রত্যন্ত এলাকায় তার কাছে পিঠে এরকম ট্রেন পার্সন বা এরকম মানে দ্রুত গিয়ে তুলে নেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই, এটা তো মানতেই হবে, নেই, সেই জন্যই ডোনেশন কম। বেশ, আমি একটা উল্টো দিকের প্রশ্ন করি। এই যে আপনি বারবারই বলছেন যে ডাক্তারদের বাইরেও যারা ট্রেন্ড পার্সোনালিটিস যারা এই কাজগুলো করে থাকেন, ভারতবর্ষের ওভারঅল ভারতবর্ষের চিত্রে এই ট্রেন্ড পার্সোনালিটির সংখ্যা কি সাফিসিয়েন্ট? না, সাফিসিয়েন্ট তো নয়, তাহলে তো আরো বেশি ডোনেশন হতো। আচ্ছা, এখন দেখুন, এটা আমরা যখন ডাক্তারি পাস করেছি তার থেকে এখন কর্নিয়া ট্রান্সপ্লান্ট সার্জারি বা আই ব্যাংকিং সিস্টেমও অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং গ্র্যাজুয়ালি বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়। আই ব্যাংক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আছে, তারা এই পুরো প্রোগ্রামটাকে ট্রেনিং নেওয়ার জন্য সেন্টার্স তৈরি করছে সারা ভারতবর্ষ জুড়ে, যারা এই টেকনিশিয়ানদের ট্রেন করে, সার্জনদের ট্রেন করে। সব সার্জন কর্নিয়া সার্জারি করেন না, তো ট্রেন্ড কর্নিয়া সার্জন লাগে যারা ডেডিকেটেড টু কর্নিয়া কাজ করে, এভাবেও থাকে। বড় বড় ইনস্টিটিউটস ইন্ডিয়াতে, সরকারি বা বেসরকারি সব জায়গাতেই কর্নিয়া ফেলোশিপ করা হয়, কর্নিয়া ট্রেনিং দেওয়া হয়, এবং তারা পার্টিকুলারলি এই কেরাটোপ্লাস্টি বা ট্রান্সপ্লান্টের উপর ট্রেন্ড। তো সেই সংখ্যাটাও অপ্রতুল। আচ্ছা, সেই সংখ্যাটাও খুব বেশি নয়, যতটা প্রয়োজন। আমি যতটা বলছি অপ্রতুল মানে যতটা প্রয়োজন আমাদের সারা বছরে যে পরিমাণ মানে ডোনেশন হওয়া বা ট্রান্সপ্লান্ট হওয়া প্রয়োজন, তার 20 to 30%ই আমরা করতে পেরেছি। সেটা তো প্রথম থেকেই বলছেন। একটা খুব ভালো প্রশ্ন আছে, ক্যান ড্রাই আইজ এফেক্ট কর্নিয়া অর ড্যামেজ কর্নিয়া? ইয়েস, সিভিয়ার ড্রাই আই আপনার কর্নিয়ার উপরের লেয়ারটাকে ড্যামেজ করে, মানে কর্নিয়ার সুপারফিশিয়াল লেয়ারটাকে ড্যামেজ করে, এবং সেটা যদি পার্মানেন্টলি ড্যামেজ হয় সেক্ষেত্রে কর্নিয়ার টিস্যুর অ্যাটলিস্ট অপটিক্যাল কোয়ালিটি ভালো হবে না, অন্যান্য পার্ট অফ দ্য টিস্যু আমরা কাজে লাগাতেই পারি, মানে আফটার ডোনেশন আর কি। সিভিয়ার ড্রাই আই ক্যান এফেক্ট কর্নিয়া। অসীম মণ্ডল আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন বেতালন বাঁকুড়া থেকে, কোনো ব্যক্তি যদি চোখে চালসে থাকে, এই জন্য কোনো চশমা ব্যবহার না করে, পরবর্তী ক্ষেত্রে তার প্রভাবে চোখে কোনো ধরনের রোগের সম্ভাবনা থাকে, এবং এই মানুষটির চোখ মৃত্যুর পরে কি দান করা যায়? চালসে ব্যাপারটা যদি আপনি বোঝেন তাহলে এটা খুব সহজ। চালসে মানে 40 বছর বয়সে কাছে পড়ার যে দৃষ্টির ক্ষীণতা, আপনার ধীরে ধীরে আপনার চোখের মাসলের একটা উইকনেস ডেভেলপ করে, এটা 40-এ হয় বলে আমরা বাংলা ভাষায় একে চালসে বলি। এখন একটু আগেই হচ্ছে, সারাদিন মোবাইল দেখার জন্য 30-35-এর ছেলেরাও এসে, মেয়েরাও এসে বলছে কম দেখছি। কাজে চালসে পড়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আপনার মানে আই ডোনেশন বা অন্য কোনো রোগের। অন্য বেসিক্যালি আপনাকে চশমা কারেকশন নিয়ে আপনাকে পড়াশোনা কাছের জিনিসটা দেখার জন্য চালসের যে সমস্যা সেটা সমাধান করতে হবে। ফেসবুকে আরেকজন প্রশ্ন রেখেছেন, প্রাইমারি অ্যাকুয়ার্ড মেলানোসিস, ডক্টর ওয়ান্টস টু ফ্রিজ দ্য নার্ভস, it is possible to damage the cornea kindly? ইউজুয়ালি নয়। প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস কনজাংটিভায় হয়। এটা বিষয়টা কি? এটা একটা যে জরুল যেরকম, আচ্ছা আচ্ছা, এটা আপনার জন্মগত হতে পারে, পরেও ডেভেলপ করতে পারে। প্যাম যেগুলো সেগুলো পরে ডেভেলপ, প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস, নট কনজেনিটাল। আচ্ছা, তো সেক্ষেত্রে কর্নিয়াতে সাধারণত এগুলো হয় না। তো সেক্ষেত্রে জন্য আপনার মানে একদম যদি কর্নিয়ার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা। সেটা দেখুন, আমার মনে হয় এই মানে এই রেডিওর প্রোগ্রামে এইটাকে বিস্তারিতভাবে আলোচনা করার স্কোপটা কম। যদি মনে হয় আপনি ফেসবুকে তো থাকবেন, আমি যদি সেরকম হয় ছবি পাঠাবেন, দেখবো, দেখে আপনাকে অ্যাডভাইস করে দিতে পারবো। বেশ। আচ্ছা, কারোর ক্যাটারাক্ট অপারেশন হলো, আপনি যেমন বললেন ক্যাটারাক্ট অপারেশন হলে একটা লেন্স পরিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে কোনো কারণে, কোনো দুর্ঘটনা বা অসুস্থতার কারণে তার কর্নিয়া প্রতিস্থাপন করতে হলো, এক্ষেত্রে ওই যে ক্যাটারাক্টের যে লেন্সটা, সেটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে? না, কারণ আমি বারবার বললাম যে মানে ওয়ান অফ দ্য রিজন, একটা রিজন হচ্ছে পোস্ট ক্যাটারাক্ট সার্জারি কর্নিয়াল ডিকম্পেনসেশন। তো সেক্ষেত্রে আমরা তো কর্নিয়াল ট্রান্সপ্লান্ট করি,
এখন আগে তো পুরো কর্নিয়া ট্রান্সপ্লান্ট হতো, এখন কর্নিয়াল লেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। মানে পুরোটাও নয়, ভিতরের যে লেয়ারটা ড্যামেজ করছে সে এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি করা হয় বা আরেকটু থিকার টিস্যু ট্রান্সপ্লান্ট করা হয়। তো সেক্ষেত্রে ওটা তো কর্নিয়া মানে রিকভার করে গেলে তো আবার আগের মতোই চোখ। আচ্ছা, তাহলে তখন কি ওই লেন্সটা ব্যবহার করতে হবে? কোন লেন্সটা? মানে যে লেন্সটা তার ক্যাটারাক্ট অপারেশনের পর সেটা তো ভিতরেই থাকছে, সেটা তো আনটাচ থাকছে, সেটা তো আমরা টাচ করি না। সেটা সে তার জায়গাতেই আছে। আমরা সামনেটাই করছি, আপনাকে ছবিটা দেখালে বুঝতে পারবেন আপনি যেটা বলছেন। আমরা তো কর্নিয়াতে কাজ করছি, এই লেয়ারের ওপর কাজ করছি, আর এই আইওএলটা থাকবে এখানে আপনার চোখের মনির পিছনে। তো আমি যখন এখানে কাজ করছি, এটা তো যেখানে ছিল তাই থাকছে, ক্যাটারাক্ট থাক, অপারেটেড থাক বা লেন্সটা এমনিই থাক, আমি তো ওখানে যাচ্ছি না। আমরা তো কাজ করবো এইটুকুর ওপরে, কাজে ওটা যে জায়গায় ছিল সে জায়গায় থাকবে। দেখতে সুন্দর চোখ হলে কি কর্নিয়া ভালো থাকে? না, দেখতে সুন্দর চোখটা আপনার কাছে কোনটা দেখতে সুন্দর, আমাদের কাছে কোনটা দেখতে সুন্দরের তফাৎ আছে। চোখের হেলথ ইজ ডিফারেন্ট। আপনি একটা হেলদি মানুষ, আপনি ফিল্ম স্টারের মতো দেখতে নাও হতে পারেন, কিন্তু তার মানে আপনি হেলদি নন থেকে বলেছে আপনাকে। চোখ তাই চোখের গঠনগত যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি হেলদি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, যে একজন হেলদি মানুষের চোখ হেলদি হবে এমন কোনো নিশ্চয়তা আছে? ইউজুয়ালি আছে, কারণ চোখটা তো আপনার শরীরের বাইরে নয়। আপনি নন হাইপারটেনসিভ, আপনি নন ডায়াবেটিক, আপনার কোনো জেনেটিক ডিসঅর্ডার নেই, আপনি কোনো প্রলং মেডিকেশন ইউজ করেন না, আপনি রেগুলার ফিজিক্যাল ফিটনেস করেন, সেক্ষেত্রে আপনার ব্লাড সার্কুলেশন ভালো আছে, আপনার ভেতরে রেটিনার যে ব্লাড ভেসেলস, এই যে এখানে দেখালে দেখবেন এই যে ব্লাড ভেসেলস, এগুলো হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলোই ক্ষতিগ্রস্ত হয়। তো সেগুলো যদি আপনার সবই ঠিক থাকে তাহলে তো আপনার চোখ ঠিক থাকারই কথা, যদি না কোনো জেনেটিক প্রিডিসপোজিশন আপনার থাকে। যেমন আপনি জেনেটিক্যালি গ্লকোমা আছে, এখন নেই, দেখা গেল 40, 45, 50-এ গিয়ে আপনার ফ্যামিলি হিস্ট্রি গ্লকোমা আছে, আপনি গ্লকোমা রোগে আক্রান্ত হলেন, বা আপনার কোনো রেটিনার রোগে ফ্যামিলিতে আছে, সেটা পরে গিয়ে অ্যাপিয়ার করলো, বা কর্নিয়াতেও কিছু রোগ আছে যেগুলো ডিস্ট্রফিস বলি আমরা, সেগুলো অ্যাপিয়ার করলো, তো সেগুলো তো আলাদা। আদারওয়াইজ আপনি যদি প্রপারলি জেনেটিক্যালি এবং কনস্টিটিউশন নিয়ে আপনি যদি ডিজিজ ফ্রি থাকেন তাহলে আপনার চোখও ভালো থাকবে। আচ্ছা, 6/6 সাইড বলে, ওটা দিয়ে কি মাপা হয় যে আমার কর্নিয়া ভালো আছে কিনা? কর্নিয়া ভালো থাকলে আপনি 6/6 পাবেন, চশমা ছাড়াই পাবেন। এটা কি 6/6 মানে আমাদের ভিজুয়াল প্যারামিটার, যেটা আমি কত দূর থেকে কত ছোট অক্ষর দেখতে পাচ্ছি, আচ্ছা সেটার স্ট্যান্ডার্ড। আপনি যদি সবচেয়ে বড়টা দেখতে পান আপনি 6/60, তারপরের লাইনটা দেখতে পান 6/36, মানে একটা নর্মাল মানুষ ওটা 60 মিটার থেকে দেখতে পাবে। আচ্ছা, সেটা আপনি 6 মিটার থেকে দেখতে পাচ্ছেন না, সেই জন্য 6/60। আচ্ছা, আর একটা প্রশ্ন, বা 20 ফিট থেকে আপনি দেখতে পাচ্ছেন, বাই 20 ফিট থেকে যেটা দেখা সেটা 20/20, 6/6। আচ্ছা, এবার ধরুন যে দূরের জিনিসের কথা আপনি বললেন, আমরা কাছের জিনিস যখন দেখবো তখন আমি চালছে, দূরের জিনিস আমি যখন দেখবো তখন আমি পুরোটাই দেখতে পাচ্ছি, ছোট লাইনটা দেখতে পাচ্ছি, তাহলে কি আমার ভিশন ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার বয়সের সঙ্গে সঙ্গে আপনার নিয়ার ভিশনের ডিফেক্ট তো হবেই, তখন আপনি চশমা নেবেন, আর দূরেরটার জন্য চশমা না পড়লেও চলবে আপনার, যদি আপনার উইদাউট গ্লাস ভিশন ভালো থাকে। 22488085 কে আছেন? হ্যালো, নমস্কার। এসেছিলেন একজন, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে না, একবার অনুরোধ করব যদি আর একটি বার আসেন তাহলে আমরা আপনার কথা শুনতে পারি। আমরা আমাদের আজকের বিষয়, ঘড়ির কাঁটা বলছে যে আমরা ডক্টর সান্যালকে কিন্তু 11 মিনিটেরও কম সময়, মানে 10 মিনিটের একটু বেশি সময় পাবো, তাই আপনাদের প্রশ্নগুলি চটপট চলে আসুন, আর বাকি কিছু যা জানার আছে। আলো ফেরানোর অঙ্গীকার আজকের বিষয়, একেবারে টিপিক্যাল মেডিকেল ইস্যুর বাইরে, সামান্য একটু বাইরে পা ফেলে জীবনের বৃহত্তর ক্ষেত্রটাকে দেখা বা দেখানোর জন্যই আজকের এই অনুষ্ঠান। এবং আপনারা অনেকে ইতিমধ্যেই 23 জন ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করেছেন, আপনাদের প্রত্যেকের প্রশ্নে ক্যাটেগরিক্যালি উত্তর দিয়েছেন ডক্টর সান্যাল। ডক্টর সান্যাল, এই যে আমাদের ট্রান্সপ্লান্টেশন, মানে আমাদের চক্ষু দান হচ্ছে এবং তাকে গ্রহণ করা হচ্ছে, তার সংরক্ষণ হচ্ছে, প্রতিস্থাপন হচ্ছে, এই যে যা যা বিষয়গুলো হচ্ছে, এক্ষেত্রে কি আপনি মনে করেন যে ওভারঅল ভারতবর্ষে সচেতনতা একটা পার্ট, গভর্নমেন্ট পার্টিসিপেশন আরেকটা পার্ট,
গভর্নমেন্টের আরো কোনো জায়গায় বেটার পার্টিসিপেট করলে, যেটা হয়তো অন্য দেশে তার প্যারামিটার্স গুলো আরো বেটার, তেমন কিছু হতে পারতো? নিশ্চয়ই এটার পেছনে তো এটা তো মানে ব্যক্তিগত উদ্যোগে বা প্রাইভেটে করা সম্ভব নয়। কারণ প্রথম কথা হচ্ছে যে যাদের এই রোগটা হয় তারা সাধারণত অনেকটা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ থাকেন। আচ্ছা, যেমন কর্নিয়াল আলসার কাদের দেখা যায়? গ্রামের মানুষ পুকুরে চান করছেন, ফাঙ্গাল কর্নিয়াল আলসার হলো, ধান রুইছেন, একটা গাছের ডাল গিয়ে লেগে গেল, তাদের ক্ষেত্রে হয়। নিউট্রিশনাল যাদের কর্নিয়াল ডিজিজ হয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ন্যাচারালি তাদের ইকোনমিক্যালি তারা চ্যালেঞ্জড। তো এদেরকে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, আপনি যদি রাস্তা তৈরি সরকার না করে দেয়, প্রাইভেটের রাস্তা তৈরি করে তো এগোনো যাবে না। আমার গাড়িটা নিয়ে আপনি এগোতে পারেন, রাস্তাটা তো থাকতে হবে। তো সেই জন্য সরকারি উদ্যোগটা তো অবশ্যই লাগবে, তার সাথে মানে প্রাইভেটের এফেক্ট। আমাদের মতো মানুষ যারা আমরা ভলেন্টারিলি অনেকে সার্ভিস দেন, আমরা যে এত ক্যাটারাক্ট ক্যাম্প দেখছেন আপনি, ক্যাটারাক্ট ক্যাম্প আমরা তো করছি না, আমরা সারা আমি তো অন্য রাজ্যে গিয়েও বছরের পর বছর ক্যাম্প করছি না, এখানে করছি, এখানে রামকৃষ্ণ মিশনের সাথে ক্যাম্প করছি, কোনো এনজিও থাকলে ক্যাম্প করছি। এখন তো ক্যাম্প আর ওরকম স্কুল বাড়িতে হয় না, এখন আপনার নিজের মানে প্রপার লাইসেন্সড, ইকুইপড, প্রপার স্টেরাইল ওটিতেই করতে হবে। সেই জন্য আমরা বিভিন্ন এনজিও, ধরুন বেসিক্যালি আমি পার্সোনালি মিশনের সাথে কাজ করি, রামকৃষ্ণ মিশনের সাথে আমি যাই, তাদের যেখানে যেখানে ওটি হয় আমাদেরকে বলেন যে হ্যাঁ আসবেন আপনি অপারেশন করুন, বাট দ্যাট ইজ এন প্রপার লাইসেন্স হসপিটাল। তো সেই জন্য এই কর্নিয়ার ক্ষেত্রেও কিন্তু এইভাবে আমাদের মতো মানুষ যারা প্রাইভেটে আছেন অথচ কাজ করতে চান এদেরকে নিতে পারেন, কিন্তু তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা লাগবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা, নাথিং কামস ফ্রি, এই কথাটা আমি সবাইকে বলি, নাথিং কামস ফ্রি। কোনো জিনিস ফ্রি হয় না পৃথিবীতে, আইদার আপনি প্রে করছেন অথবা আপনার হয়ে কেউ প্রে করছে। যদি আপনি একটা এনজিওতে যান তাহলে সামবডি ইজ ডোনেটিং মানি ফর দ্যাট, অর গভর্নমেন্ট আপনার জন্য করছে। তো সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আই ব্যাংকিং সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়া, ট্রেনিং ফেসিলিটিস বাড়ানো, মোর কর্নিয়া সার্জনসকে পাঠানো এবং টেকনিশিয়ানস তৈরি করা, এইটা প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো জায়গা থেকে সম্ভব। ডিস্ট্রিক্ট লেভেলে যদি আই ব্যাংকিং ফেসিলিটিস কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের অনেক সুবিধা। তাহলে মানে ধরুন সেই ডিস্ট্রিক্টের কাছে পিঠের মানুষগুলোর আই ডোনেশনটা ওই ব্যাংকেই চলে যাবে। তো সেই ব্যাংক শুধু ডোনেট করলে তো হবে না, আইটাকে ইউটিলাইজ করতে হবে। তো কে ইউটিলাইজ করবে? একজন ট্রেন কর্নিয়া সার্জন থাকবে, তার এনলিস্টেড থাকবে যে আমার এই পেশেন্টের কর্নিয়া দরকার। তো এগুলো সবই একটা বড় প্রচেষ্টা প্রয়োজনের পেছনে। তো সেইটা আস্তে আস্তে দেখুন সচেতনতা বাড়ছে, মানুষের প্রয়োজন বাড়ছে, সচেতনতা বাড়ছে, গভর্নমেন্ট চেষ্টা করছে, প্রাইভেট, আমরা যারা প্রাইভেট প্র্যাকটিশনার আমরা চেষ্টা করছি। প্রশ্ন আছে এই মুহূর্তে, বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, বলুন। আমি টালিগঞ্জ থেকে বলছি, ভোলা পাসওয়ান। আমি একজন দৃষ্টিহীন, বলছি স্যার যে চক্ষুদান যারা করেন, অন্তত আমি জানতে চাইছি যে যখন তিনি তো মারা যাওয়ার আগেই চক্ষুদানটা করে দেন, এবার মারা যাওয়ার কতক্ষণের মধ্যে ওই কর্নিয়াটা মানে নিয়ে নিলে সেটা কাজে হয়? এটা একাধিকবার উত্তর হয়ে গেছে, আইডিয়াল টাইম 4 থেকে 6 ঘন্টা। আমার এবার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে ইনকুইজিটিভনেস বলতে পারেন, আমি জানি না এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। বেশি মোবাইল দেখলে কি কর্নিয়া নষ্ট হয়ে যায়? না, কর্নিয়া নষ্ট হয় না। এটা একটা আপনি মানে সারা পৃথিবী জুড়ে এখন মোর দ্যান 80% অ্যাডাল্ট অর টিনেজার্স তারা একটা ভয়ঙ্কর রকম আই স্ট্রেনে ভুগছে, তাকে কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেন বলা হয়। তাতে কর্নিয়া নষ্ট হয় না, কিন্তু আপনার আই স্ট্রেনস হয়, আপনার মাসেলস, আপনার চোখের যে রিফ্র্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, এই যে এইগুলো সাফার করতে থাকে। ভবিষ্যতে কি অ্যানাটমিক্যাল চেঞ্জেস খুব একটা হয় না। ভবিষ্যতে কি এর চাপ কর্নিয়ার উপর না পড়তে পারে? না, ওটার সঙ্গে ড্রাই আই হয়, সে বিষয়ে দেখলে আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, ড্রাই আই কম্পিউটার ভিশন সিনড্রোমে ভীষণভাবে ড্রাই আই হয়। বেসিক্যালি যারা আইটি সেক্টরে কাজ করে 10 ঘন্টা 12 ঘন্টা কন্টিনিউয়াস কম্পিউটার ব্রাইট স্ক্রিনে তাকিয়ে আছে উইদাউট ব্লিঙ্ক,
ব্লিঙ্ক করছে না, কারণ সার্ফ করছে, নেট কখন কোনটা বেরিয়ে যাবে বুঝতে পারছে না, তো ব্লিঙ্ক রেট কমে যায়, মানে অন্তত 50% রেট কমে যায় ব্লিঙ্কের। তো ব্লিঙ্ক না করলে আমাদের কর্নিয়াটার উপর চোখের জলটা রিসার্ফেস করে না, বারবার ওয়াইপারের মতো জল ছড়িয়ে দেয় কর্নিয়ার উপর। এইটা যদি না করা হয় তাহলে ড্রাই আই হয়, এবং খুব এক্সট্রিম সিভিয়ার ড্রাই আইয়ে কর্নিয়ার সুপারফিশিয়াল লেয়ার তো ড্যামেজ হয়। সেই ব্যাপারে আপনি ব্যাক ক্যালকুলেশনে বলতে পারেন, আদারওয়াইজ কম্পিউটার বা মানে মোবাইল দেখলে কর্নিয়াটা নষ্ট হয়ে যাবে এরকম কোনো ডিজিজ নেই। 22488085 আর একজন আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি মৌলি বলছি ঢাকুরিয়া থেকে। মৌলি বলুন। আমি দুটো প্রশ্ন করব ডাক্তারবাবুকে। একটা হলো খুবই শেষ টাইম, তবুও পাইনি এতক্ষণ। ওই ধরুন মানে আমাদের তো ডান দিক চোখ বা দিক চোখ, তো একজনের এরকম ক্রিকেট খেলার ব্যাট, মানে একটি বাচ্চা মেয়ে, তার সাইডে এসে লেগেছিল, ঠিক আছে, বলটা মারতে গিয়ে সেই ব্যাটটা মেরেছিল মাথার একটা সাইডে, কেমন সম্ভবত বা চোখটা বোধহয় সম্ভবত। তো তারপরে তো তার বাবা মা তো পাগলের মতন হয়ে গেছিল, ডাক্তার আপনার প্রশ্নটা বলুন, সময় খুব কম। একটু বলুন যে নার্স গুলো ডাক্তারবাবুরা বলেছিলেন যে নার্স গুলো নাকি 2-3 দিন 4 দিনের মধ্যে সব শুকিয়ে গেছিল, যার ফলে সে চোখের দৃষ্টিটা চলে গেল। হ্যাঁ, এটা যদি হয় তাহলে কি সেই নার্ভ শুকিয়ে গেলে কি তার কর্নিয়া বসানো? না, কর্নিয়ার রোগ ছাড়া অন্য কোনো রোগে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে লাভ নেই। আপনি যেটা বলছেন সেটা হয় অনেক সময় ওই আঘাতে, চোখের যে নার্ভ তাতে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা ভেতরে হ্যামরেজ হয়ে অনেক সময় অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যায়, এরকম পেশেন্ট আমরা পাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু দৃষ্টি ফিরিয়ে আনার সম্ভাবনাটা খুব কম। একটি প্রশ্ন রয়েছে, will artificial tear drops helps to keep cornea lubricated when eyes are dry so cornea can't get damaged? এটা আপনি প্রশ্নটা করেছেন, এটা তো টেম্পোরারি সলিউশন। যদি ড্রাই জল তৃষ্ণা পায় আপনি জল খাবেন, সেমনি চোখ যদি ড্রাই হয় আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিয়ে আমরা রাখি, তাতে কর্নিয়ার সুপারফিশিয়াল লেয়ারগুলো ড্যামেজ তো কম থাকে। কিন্তু মানে হোয়াট কজিং ড্রাই আই সেটাকে যদি আমরা প্রাইমারিলি ট্রিট করতে না পারি তাহলে আপনাকে সারা জীবনই তাহলে ওই লুব্রিকেটিং ড্রপের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। এটা আপনাকে সেটা আপনার যে চিকিৎসক তিনি আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। আবার আমার একটা বোকা কোয়েশ্চেন হোক না, এই যারা এই প্রচন্ড আগুনের কাছে বা হিট চেম্বারে কাজ করে, অনেক সময় চোখেও তারা এক ধরনের সানগ্লাস পরে, এই হিট চেম্বারে কাজ করলে হিট থেকে কর্নিয়া নষ্ট হতে পারে? নষ্ট না হতে পারে, কিন্তু ড্রাইনেস তো হবেই। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আপনার ঘরেই, আপনি সিম্পলি আপনাকে উদাহরণ দিচ্ছি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আপনার কর্নিয়াতে কতটা এফেক্ট করে। আপনি এসি ঘরে যে থাকেন আপনার চোখ কিন্তু জ্বালা করবে কিছুক্ষণ বাদে, বিকজ দ্য হিউমিডিটি চলে গেছে। তো এনভায়রনমেন্টাল হিউমিডিটিটা তো এসি বার করে দিচ্ছে। তো আপনার চোখ আপনি যদি সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন এসি ঘরে, আপনি ড্রাই আই ফিল করবেন। আমরা যে অপারেশন থিয়েটারে খুব ঠান্ডায় 6 ঘন্টা আউটি করলাম ধরুন, তারপরে আমাদের চোখে স্ট্রেন হয় তো, বিকজ অফ দ্য হিউমিডিটি কম এবং আমরা ব্লিঙ্ক কম করছি, আমরা কনস্ট্যান্টলি তাকিয়ে থাকছি। তো দিস আর অল আপনাকে 20-20 রুলে যেতে হবে। একদম লাস্ট প্রশ্ন, তাহলে এসি ঘরে চোখের কর্নিয়ার যত্ন নেব কি করে? এসি ঘরে চোখের কর্নিয়ার যত্ন নিয়ে আপনাকে 20-20 রুলে যেতে হবে। এভরি 20 minutes close your eye for 20 seconds and then open and look at 20 feet distance. ঘড়ির কাঁটা বলছে আর সময় নেই। ফেসবুকে প্রশ্ন রেখেছিলেন অরিন্দম জয়শ্রী মুখার্জি, আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আমাদের অতিথি দিয়ে দিয়েছেন, তাই আলাদা করে আর আপনার প্রশ্নের উত্তর দিলাম না। তেহট্ট থেকে দেবনারায়ণ বিশ্বাসের যে প্রশ্ন, সেই প্রশ্নটিও কিন্তু প্রাসঙ্গিক নয় বলে আমরা সেখানে আর তুললাম না। একদম 10 সেকেন্ড আপনাকে জাস্ট আমরা বলি, আজকের দিনে অনুষ্ঠান শেষ করার সময় আপনার টেকঅ্যাওয়ে মেসেজ কি আমাদের লিসনার ভিউয়ারদের জন্য? কর্নিয়া জনিত অন্ধত্ব দূর করতে গেলে সচেতনতা প্রথম, আমাদের সচেতন হতে হবে এবং আই ডোনেশনস আরো বাড়াতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তাদেরকে ইউটিলাইজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।